ক্রিকেট তো হচ্ছে গেম অফ রেকর্ডস ইউনো, ক্রিকেটের মতো এত রেকর্ডময় খেলা পৃথিবীর কোথাও নাই। আম্পায়ারিং আসলে হয় কি যে যদি 50 জন আম্পায়ারিং শুরু করে, ওই 2 থেকে 3 বছরের মধ্যে খুব বেশি হলে 10 জন লাস্টিং করবে। অনেক আম্পায়ার আছে তারা অন ফিল্ডে খুবই ভালো, টিভি আম্পায়ারিংয়ে সেরকম ভালো না, বিকজ তার টিভি আম্পায়ারিংয়ের জন্য বেশ কিছু ডিফারেন্ট টাইপ অফ স্কিলসের প্রয়োজন হয়। যদিও আম্পায়ার, কিন্তু দেখা যাচ্ছে এখানে কমিউনিকেশন স্কিল ইজ ওয়ান অফ দি মেজর এরিয়া। নট ওয়ান অফ দি, ফর ইন্টারন্যাশনাল আম্পায়ার্স দিস ইজ ওয়ান অফ দ্য টপ মানে টপ রিকোয়ারমেন্ট। ইয়েস, আমরা বলি ফিটনেস লেভেল দরকার একজন আম্পায়ারের জন্য। ফিটনেস হচ্ছে গিয়ে 2 ধরনের, ফিজিক্যাল ফিটনেস আর একটা হচ্ছে মেন্টাল ফিটনেস, হুইচ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে পিপলস পারসেপশন ইজ লাইক দিস যে একজন আম্পায়ারকে প্রত্যেক ম্যাচে প্রত্যেকটা ডিসিশন রাইট করতে হবে, কারেক্ট করতে হবে, এটা একজন হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না। যে আম্পায়ার ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করে দর্শক ছাড়া, এত টেকনোলজি ছাড়া, এত ক্যামেরা ছাড়া এবং এত প্রেশার ছাড়া, সে কখনো রিয়েলাইজ করতে পারবে না যে একটা প্রিমিয়ার লিগের বা ফার্স্ট ক্লাস ম্যাচ করা আর একটা ইন্টারন্যাশনাল ম্যাচ করা, স্পেশালি মানে ওই ইয়াতে নয়েজি ক্রাউডে এনভায়রনমেন্টস এন্ড সিচুয়েশনস, এটা যে কত ডিফিকাল্ট, কত টাফ। মানুষ ক্রিকেটটাই ভালোভাবে বোঝে না, আম্পায়ারিং তো দূরের কথা। একটা প্লেয়ার এজিটেটেড হতে পারে, সে হয়তো হট টেম্পার্ড হতে পারে, বাট আম্পায়ারকে হতে হবে তার উল্টো। আচ্ছা, প্লেয়ার যত বেশি টেম্পার্ড হোক না কেন, আম্পায়ার কোনো শো হিজ ইমোশন লাইক হিম অর দেম। তো মেনলি যেটা হয়, টিভি আম্পায়ার হচ্ছে খেলার শুরুর আগ থেকে শুরুর পর শেষের পরেও তার কাজ থাকে। হি ইজ দ্য বিজিয়েস্ট পারসন in a match. Eta, if you are not honest, if you are not a good human being, you cannot sustain as an umpire. Correct. You cannot be a good umpire. সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ ফোর্স পডকাস্টে। আমরা এই পডকাস্টটা করি গল্পের ছলে। আমরা জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় রসদ আমরা সংগ্রহ করি কাদের কাছ থেকে? আমাদের যারা এক্সপার্ট গেস্ট হিসেবে আসে। আমরা বলি হাই পারফরমেন্স পডকাস্ট লাইভ ফোর্স। আজকে সেটা কোনো ব্যতিক্রম নেই। আমাদের সাথে আজকে আছে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের অন্যতম একজন সেরা আম্পায়ার গাজী সোহেল। গাজী সোহেল হ্যাপেন্স টু বি আমার ঢাকা কলেজের ব্যাচমেট। আমরা যখন একসাথে পড়েছি, 94 সালে ভর্তি হয়েছি এবং 96-এ আমরা একসাথে বের হয়েছি। সো সেই জন্যই তার সাথে আমার হৃদ্যতার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। সো আমি তাকে সেভাবেই সম্বোধন করব। এবং আজকে আমরা এই পডকাস্ট থেকে, আমরা এই আলোচনা থেকে আমরা বের করে আনব গাজী সোহেলের কাছ থেকে আম্পায়ারিং ক্রিকেটের সাথে কিভাবে একটা ইন্টিগ্রাল পার্ট, আম্পায়ারিং ক্যারিয়ার, এটা প্রসপেক্ট, এটার অপরচুনিটিস, এটা চ্যালেঞ্জেস, এটার জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হয় এবং এটার আসলে আনুষঙ্গিক বিষয়গুলো কি কি। আমরা যারা দর্শক, আমরা যারা ক্রিকেট দেখি, আমরা অনেক সময় অনেক কিছু পর্দার আড়ালে দেখি, ভিতরে কিছু জানতে পারি না। সো আজকে সেই অপরচুনিটি, আমরা গাজী সোহেলের কাছ থেকে ভেতরের কিছু ইনফরমেশন আমরা বোঝার চেষ্টা করব, পর্দার পেছনে হোয়াট ইট টেকস টু বিকাম অ্যান আম্পায়ার লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। গাজী সোহেল, ওয়েলকাম। ধন্যবাদ দোস্ত তোমাকে আমাকে স্বাগত জানানোর জন্য পডকাস্টে। You are most welcome, my friend. How is life? কেমন যাচ্ছে সব কিছু মিলে? I know you are very busy moving all over the world. Well, yes, আমার ক্যারিয়ারের এই সিজনটা খুব মানে বিজি যাচ্ছে, সবচেয়ে বিজিয়েস্ট আই উড সে। কারণ সেটা ওই নর্মালি আমাদের আসলে সিজন থাকে হচ্ছে গিয়ে 1 জুলাই টু 30 জুন। গতবার আমরা ওই আমাদের অফ সিজনও বাংলাদেশ আফগানিস্তান সিরিজে আম্পায়ারিং করতে হয়েছে, যেটা বাংলাদেশে হয়েছিল সিলেট এবং চিটংয়ে। তো তারপরে গেলাম হচ্ছে গিয়ে সেই আগস্টে গেলাম শ্রীলঙ্কাতে লঙ্কান প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করতে। ওখান থেকে এসে আবার বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে এঙ্গেজ ছিলাম। তারপরে আমাদের শুরু হলো ন্যাশনাল লিগ, যেটা আমাদের জাতীয় ক্রিকেট লিগ, 4 দিনের ফার্স্ট ক্লাস ম্যাচ, প্রথম শ্রেণীর ক্রিকেট। তারপরে ওখান থেকে গেলাম নেপালে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একটা ইভেন্টে, যেখান থেকে নেপাল আর ওমান কোয়ালিফাই করেছে আপকামিং যেই T20 বিশ্বকাপটা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে। ওখান থেকে এসে আবার জাতীয় লিগের ম্যাচ করতে হয়েছে, ফার্স্ট ক্লাস ম্যাচ। ঢাকার বাইরেই ছিলাম মেনলি জাতীয় লিগের ম্যাচ করতে যে। তারপরে কিছুদিন পরে আবার চলে গেলাম হচ্ছে গিয়ে দুবাইতে U19 এশিয়া কাপে। দুবাই থেকে এসে চলে গেলাম 2-3 দিন পরে চলে গেলাম কক্সবাজারে, আমাদের BCL ওয়ান ডে ছিল লিস্টে খেলা।
ওখান থেকে এসে 7 দিন পরে চলে গেলাম সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে 1 মাস পরে এসে 3 দিন পরে চলে গেলাম আবার বিপিএল এ চট্টগ্রামে। বিপিএল চট্টগ্রাম থেকে ঢাকা এসে শেষ করে আবার ঠিক বিপিএল এর একদিন পরেই চলে গেলাম সিলেটে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজে। আমি বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে ছিলাম না, তো মাঝখানে আবার আমাকে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ করতে হয়েছে। বাংলাদেশ নারী দল এবং অস্ট্রেলিয়া নারী দলের যে এখন যে চলমান যে সিরিজটা, গতকালও আমার ম্যাচ ছিল মিরপুর স্টেডিয়ামে, 2টা ওখানে ওয়ানডে ম্যাচ করেছি। আবার পরশুদিন প্রিমিয়ার লিগের একটা ম্যাচ করতে হবে। আবার 28 তারিখ সকালে চলে যাব চট্টগ্রামে সেকেন্ড টেস্টে বাংলাদেশ শ্রীলঙ্কায়, আমি 4th আম্পায়ার। তারপরে ওখান থেকে এসে ঈদের পরে আমার আরেকটা অ্যাসাইনমেন্ট আছে ইউএইতে, এটা হচ্ছে নারীদের টি-20 বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ার, যে বিশ্বকাপটা বাংলাদেশে হবে এই সেপ্টেম্বরে। তারপর ওখান থেকে এসে ইমিডিয়েটলি আমি এবার এঙ্গেজ হয়ে যাব বাংলাদেশ জিম্বাবুয়ের টি-20 সিরিজে। সো জাস্ট মানে বলতে গেলে এই সিজনের যদি সেভাবে ধরি অগাস্ট থেকে বা জুলাই থেকে মে, এন্ড অফ মে পর্যন্ত মানে ফুল বিজি, এবং বাসায় এর মধ্যে দেখা গেল হার্ডলি বাসায় ছিলাম 1 মাস বড় জোর এর মধ্যে। ট্রাভেলিং এবং 5-star হোটেল, 5-star 4-star, এনসিএল এ থাকলে হয়তো 3-star 2-star হোটেল থাকি আমরা। আসলে হোটেল লাইফ ওভারঅল যেটা দেখলাম যে তোমার একটা বিজি স্কেডিউল at home and at abroad, Nepal, UAE, South Africa, international matches, Sri ICC, Lanka, yeah. right? So it looks যে it's a global career, right? It's a global career. It is, a yeah. global career. So আমরা একটু জানতে চাই যে আসলে এই ধরনের যে গ্লোবাল অপরচুনিটিজ আমাদের দেশে ক্রিকেটের কারণে আমরা নিয়ে এসেছি বা তৈরি হয়েছে, একটা ইন্টারন্যাশনাল লেভেলে আম্পায়ার হওয়ার জন্য একটা মানুষ কিভাবে আসলে তার প্রিপেয়ার্ডনেসটা হতে পারে? আচ্ছা, আমি একটু আগে বলে নেই, বর্তমানে আমি হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলে আছি বাংলাদেশ থেকে। আইসিসিতে হচ্ছে গিয়ে 12টা টেস্ট প্লেইং দেশ আছে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। প্রত্যেকটা দেশে 4 জন করে থাকে হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার। মানে আইসিসি নমিনেটেড অর আইসিসি সিলেক্টেড? অ্যাকচুয়ালি আইসিসি হোম বোর্ডের কাছে নমিনেশন চায়। ওকে, হু আর দ্য বেস্ট ফর? ইয়েস, অ্যান্ড দেন হোম বোর্ড ওটা নমিনেট করে আইসিসির একটা অ্যাক্রিডিটেশন পলিসিতে আবার ওখানে পাস করতে হয়। আচ্ছা, সো সেখানে ওই যোগ্যতার বেসিসে ওরা আবার কিছু যাচাই বাছাই করে, এবং যখন কেউ আইসিসি প্যানেলে ঢোকার আগে তাকে থাকতে হয় ইমার্জিং প্যানেলে ওই দেশের। আচ্ছা, ওই 4 জনের বাইরে একটা আপকামিং একটা ব্যাচ আছে যাদেরকে বলা হয় ইমার্জিং প্যানেল। হ্যাঁ, ওই 5 জনের একটা প্যানেল থাকে। ওই 5 জন থেকেই আইসিসির যে কোচ থাকে, রিজিওনাল কোচ থাকে সবসময় আম্পায়ারদের জন্য, তো সে আবার তাদেরকে নিয়েও কাজ করে, তাদের সম্বন্ধে তাদের একটা আইডিয়া থাকে। দেশে আবার আমাদের আম্পায়ার্স কোচ থাকে, কাজ করে নাকি দেশে আমাদের আম্পায়ার্স কোচ থাকে, যেমন আমাদের আম্পায়ার্স কোচ হচ্ছে সাবেক ক্রিকেটার এবং সাবেক ইন্টারন্যাশনাল আম্পায়ার এনামুল হক মনি, উনি আমাদের এখন কোচ। আর আমাদের একজন এডুকেটর আছেন অভি আব্দুল্লাহ আল নোমান, সে আবার এখন আম্পায়ারদের ইনচার্জ আম্পায়ারিং ডিপার্টমেন্টের অ্যাজ এ ম্যানেজার অলসো। সো একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আসলে, এবং সেটা মানে ইভ্যালুয়েশন হয়, অ্যাসেসমেন্ট হয়, তারপর হচ্ছে একটা ডেভেলপমেন্ট প্রসেস থাকে, সেখানে ইউ হ্যাভ টু কম্পিট অ্যান্ড প্রুভ ইউর কম্পিটেন্স। সো লেটস বিগিন ফ্রম দি ভেরি বিগিনিং। জার্নিটা কোথা থেকে শুরু হচ্ছে? আমি একটু বলে নেই এতে। আসলে ওই যে এই 12টা দেশ থেকে 48 জন হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার, আর হচ্ছে গিয়ে এর উপরে থাকে একজন 12 জনের এলিট প্যানেল আম্পায়ার, যারা নাকি সরাসরি আইসিসি কন্ট্রাক্টেড। আচ্ছা, এই 12 জন কিন্তু কোনো না কোনো সময় ছিল এই যে ওই কোনো না কোনো দেশের আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার। ওখান থেকে যারা বেটার পারফরমেন্স করে এলিট প্যানেলে যাওয়ার আগে মাঝখানে একটা হয়তো 5 জনের, কখনো 4 জন, কখনো 5 জন, কখনো 6 জনের একটা ইমার্জিং প্যানেল থাকে, যাদেরকে হচ্ছে ওই 12টা কান্ট্রি থেকে আবার বাছাই করে অ্যাকর্ডিং টু এক্সপেরিয়েন্স। ইটস এ ব্রিজ বিটুইন এলিট এন্ড ইয়েস। কোনো এলিট থেকে যদি কেউ রিটায়ারমেন্টে যায় বা বাদ পড়ে, ওই ইমার্জিং থেকে আবার সে ওখানে কন্ট্রাক্টেড হয়ে যায়। সো এইটা হচ্ছে গ্লোবাল একটা অ্যাসপেক্টে বললাম। আর এই যে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার হওয়া, বিশেষ করে ছেলেদের ক্রিকেটে, মেয়েদের ক্রিকেটে আমরা এই যে রিসেন্টলি 4 জন ইন্টারন্যাশনাল আম্পায়ার ইনক্লুড হয়েছে ডেভেলপমেন্ট প্যানেলে, আর একজন ম্যাচ রেফারি মেয়েদের। কারণ আইসিসি চাচ্ছে ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও মানে প্রত্যেকটা দেশ থেকে 4 জন ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার থাকবে।
Actually, similar তাদেরকে বলা হয় process. ডেভেলপমেন্ট প্যানেল আম্পায়ার, নট ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার, আর একজন ম্যাচ রেফারি থাকবে। তো রিসেন্টলি আমাদের 2 দিন আগে আইসিসিতে ইনক্লুড হয়েছে আরেকটা প্যানেল। বাট মেইন কম্পিটিশন হচ্ছে ছেলেদের ক্রিকেটের আম্পায়ারিংয়ে। শুরুটা আসলে করতে হয় হচ্ছে গিয়ে, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু বিকাম অ্যান আম্পায়ার, তখন বিসিবিতে প্রায় আম্পায়ার্স কোয়ালিফিকেশন কোর্স হয়, যেখানে ইউ হ্যাভ টু এনরোল ইউর সেলফ। একটা ইয়ে করলে, আবেদন করলে ওনারা আবার একটা বাছাই করে শর্ট লিস্ট করে দেন একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেটসকে ইয়ে করে, ওখানে আম্পায়ারিং কোর্সে ওরা স্বাগত জানায়, অ্যাডমিট করে। ওই কোর্সটা হওয়ার পরে দেন ইউ হ্যাভ টু গো থ্রু অ্যান রিটেন এক্সাম অ্যাকচুয়ালি, লিখিত পরীক্ষা। হ্যাঁ, লিখিত পরীক্ষাতে একটা সার্টেন লেভেলের নাম্বার পেতে হবে, লাইক পার্সেন্টেজ 80 নিচে পেলে তো কোনো হবেই না। এর মধ্যে আবার 80% হলে পাস মার্ক মিনিমাম। হ্যাঁ, সেখানে কি বিষয়ে সাধারণত অ্যাকচুয়ালি পরীক্ষাগুলো হয়? মানে এটা যেটা হয় কি, ওই রিসেন্টলি একটা অভিজ্ঞতার কথা বলি, যে একটা আম্পায়ারিং কোর্সের জন্য নাম আহ্বান করা হয়েছিল ছেলে এবং মেয়েদেরকে। তো ওখানে প্রায় 1000-এর উপরে ইয়ে করেছে, আবেদন করেছে। 1000-এর উপরে? হ্যাঁ, বাংলাদেশ থেকে। হ্যাঁ, তো এর মধ্যে 700 সামথিং অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিল বিসিবি, কারণ সবাইকে তো আসলে ঢালাভাবে সুযোগ দেওয়া সম্ভব না। ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের মতো একটা এক্সাম মনে হচ্ছে, অ্যাপটিটিউড টেস্ট। ওকে, সো ওখানে ওইটা হয়েছিল মিরপুর বাংলা স্কুলে। তো ওখানে অনেকগুলি মানে রুমে হয়েছে এবং 2টা শিফটে নিতে হয়েছে, এত ক্যান্ডিডেট। কি ধরনের কোশ্চেন মানে ওভারঅল অ্যাপটিটিউড টেস্টে থাকে? ওইখানে হচ্ছে গিয়ে ইউর ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড, ক্রিকেটিং নলেজ বেসড মানে কিছু কোয়েশ্চেন থাকে, তারপরে মানে জেনারেল নলেজ টাইপের, যে তুমি যে আম্পায়ারিং করতে আসতো বা আপনি চাচ্ছেন আম্পায়ার হবেন, তো আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার এডুকেশন, আপনার হচ্ছে ক্রিকেটিং নলেজ, আপনার ক্রিকেটিং প্লেইং ব্যাকগ্রাউন্ড, বা ওভারঅল ক্রিকেট আপনি ফলো করেন কিনা, হিস্ট্রিক্যাল যে ইয়েগুলি আছে, মানে ক্রিকেট তো হচ্ছে গেম অফ রেকর্ডস, ইউনো, ক্রিকেটের মতো এত রেকর্ডময় খেলা পৃথিবীর কোথাও নাই। হ্যাঁ, সো ওইটা দিয়ে একটা যাচাই বাছাই করা হয় যে অ্যাকচুয়ালি সে কি আসতে চাচ্ছে, whether he is capable to become an umpire or not in future. Because যখন একটা কোর্স হবে, কোর্সে যখন একটা লিখিত পরীক্ষা হবে, ওই পরীক্ষাতে 80 তো বেঞ্চমার্ক যায়, বাট ডেফিনেটলি ইউল হ্যাভ টু স্কোর ভেরি হাই, মিনিমাম 90-র উপরে থাকতে হবে। তো ওখানে তো থিওরিতে তুমি ইউ ক্যান বি ভেরি গুড, নো প্রবলেম। দেন তারা ভাইভাতে ডাকে, আম্পায়ারিং লজ থাকে, লজ, প্লেইং কন্ডিশনস, মেইনলি হচ্ছে লজ এন্ড প্লেইং কন্ডিশনস এর উপরেই হয়। ওকে, বিকজ টু বিকাম এন আম্পায়ার ইউ হ্যাভ টু নো দ্য লজ এন্ড প্লেইং কন্ডিশনস, দ্যাটস দ্য মাস্ট, রাইট? ইয়েস, এন্ড এটা হচ্ছে ওভারঅল আম্পায়ারিং এর অনলি 10%। ওকে, কিন্তু ইউল হ্যাভ টু have 100% knowledge of these laws and playing conditions, because basic, right? Yes, because মাঠে আমি আম্পায়ারিং করতে গিয়ে যদি কোনো laws and playing conditions এর ব্যাখ্যা দিতে না পারি, বা অ্যাকর্ডিং টু দ্যাট আমি ডিসাইড করতে না পারি বা ডিসিশন নিতে না পারি, তাহলে ইটস এ ব্লান্ডার। And that has to be done within a fraction of second. Yes, it has to be spontaneously coming from your brain. ঠোঁটে থাকতে হবে, বাংলা যেটাকে বলে ঠোঁটস্থ থাকা একদম। হ্যাঁ, তো এই জন্য এইটা হচ্ছে 2 into 2 is a 4, right? That kind of memory. So after the exam, so what's the next? তারা কি করে? নেক্সট হচ্ছে গিয়ে তখন তাদের একটা শর্ট লিস্টে আবার একটা ভাইবার জন্য ডাকে। আচ্ছা, ভাইবাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। হ্যাঁ, ওখানে কিছু প্র্যাকটিক্যাল সিমুলেশনও হয় আসলে। তো এরপরে থিওরিতে একজন ইন্টেলিজেন্ট মানুষ বা খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে তো থিওরিতে দেখা গেল যে 90 পেয়ে যেতেই পারে, ভালো পেতে পারে, হ্যাঁ, প্রিপারেশন বেশি একদম, পেতে পারে। হ্যাঁ, বাট when it comes to practical umpiring, তখন হচ্ছে তার মূল পরীক্ষাটা শুরু হয়। তখন তাকে দেয়া হয় এজ গ্রুপের খেলা বা স্কুল ক্রিকেট, একদম যেটা বিগিনার্স লেভেলে। ইন্টারভিউয়ের পরে তাকে সিলেকশন করা হচ্ছে, রাইট? whether he is selected or not. ইয়েস, ওকে। ওইটাতে ওই ইভালুয়েশন প্রসেসের পরে ওই যেটাকে বলে পরীক্ষার মধ্যে খাতা দেখা, বা আমরা কলেজ ইউনিভার্সিটিতে যে ভাইবা দিয়েছি ওই রকম। দেন একটা রেজাল্ট পাবলিশ হয়, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কতজন আম্পায়ার পাস করলো, এবং তারা আস্তে আস্তে দে স্টার্ট গেটিং অ্যাপয়েন্টমেন্টস ফ্রম বিসিবি। ওকে, সেটা হচ্ছে গিয়ে একদম লোয়েস্ট লেভেলে, বিগিনার লেভেলে, স্টার্টস ফ্রম লাইক এজ গ্রুপ, স্কুল ক্রিকেট, আন্ডার 14, আন্ডার 16। তো তখন তাকে
ম্যাচ দিয়ে দেখা হয় আসলে সে কি এই প্র্যাকটিক্যাল আম্পায়ারিং এর অন ফিল্ডে তার সেই কতটুকু, হ্যাঁ। ক্যাপাসিটি আছে কি না। হুম, বিকজ থিওরিতে আমি এমনও দেখেছি একবার একজন ফার্স্ট হয়েছে, আমি যেবার আম্পায়ারিং কোয়ালিফাই By the way, করি কোন year এ? আম্পায়ারিং এ 1997 এ, ওয়াও। সরি 1996 এ, 1996 এ Yes. ইন্টারমিডিয়েট পাস করার ঠিক পরপরই, হ্যাঁ। পরপরই। তো ওই সময় যেটা হয়েছে যে আমি থার্ড হয়েছিলাম, তো আমাদের সাথে একজন ফার্স্ট হয়েছিল। আচ্ছা, সে আম্পায়ারিং করতে গিয়ে ফার্স্ট ম্যাচে সে শেষ করতে পারেনি। Nervous? অর্ধেক ইট ইজ এ স্কুল ক্রিকেট, এবং ফার্স্ট ইনিংস এর পরে স্কোরার বাকি সময় আম্পায়ারিং করতে কেন? হয়েছে। Nervousness? সে মানে না, আম্পায়ারিং ওয়াজ তার ছিল না, তার মেধাতে আম্পায়ারিং ছিল না, আচ্ছা, তার ক্যাপাসিটিতে ছিল না। বাট থিওরিটি হি ওয়াজ ভেরি গুড। Theoretically, he was a very good student from probably BUET or Dhaka University. I don't remember. আচ্ছা, But সবাই, everybody had a high hope about him. He's going to be very good umpire in Since, future. he looked very intelligent. ক্লাসের মধ্যে খুব spontaneously সবকিছুতে সে করতো, মানে অ্যান্সার করতো। মানে গুড স্টুডেন্ট। পার্টিসিপেশনে সে ভালো। এখানে কিন্তু আবার পার্টিসিপেশনে কে কেমন করছে সেটার উপর একটা মার্কিং হয়। It's not observation about- হ্যাঁ, থাকে। ডেফিনেটলি। তো ওই তার মানে আমরা স্কুল ক্রিকেট বা এজ গ্রুপের বিভিন্ন আন্ডার 14 পর্যায়ে, বা হ্যাঁ। ওই লেভেলে, দেন একটা সময় গিয়েছে আস্তে আস্তে অ্যাসাইনমেন্ট পেলে যদি দেখে ক্রিকেট বোর্ড বা দোজ হু আর দ্য অ্যাসেসার্স যে হ্যাঁ ওর মধ্যে একটা ক্যাপাবিলিটি আছে, তখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওকে উপরের দিকে তার মানে দেয়া হয়। এখানে অ্যাসেসারও থাকে, তাই না, যে হ্যাঁ, অ্যাসেসমেন্ট হ্যাঁ, করছে, হ্যাঁ, assessment, মেন্টরিং করছে, assessment, কোচিং হ্যাঁ, করছে। ওকে, এটা চলমান একটা অনগোয়িং এডুকেশন সিরিজ অফ থাকবে। আর যে নাকি ন্যাশনাল টিমে খেলেছে বা ফার্স্ট ক্লাসে খুব বড় লেভেলে খেলেছে, তাদের ক্ষেত্রে এটা ফাস্ট ট্র্যাকের চলে আসে তারা। আচ্ছা, হ্যাঁ, যেহেতু তারা একটা সময় দীর্ঘ সময় ক্রিকেট খেলেছে, তো ক্রিকেট সম্বন্ধে তাদের তো অ্যাওয়ারনেসটা খুব ভালো, তাই না, ক্রিকেটের সেন্সটা ভালো, মোটামুটি জানতে পারে, জানে ডেফিনেটলি হ্যাঁ। তো ক্রিকেটিং যে সেন্সটা সেটাও তো ভালো, এবং তার প্র্যাকটিক্যাল যে ক্রিকেট নলেজ সেটা তো খুব ভালো। তো ইট ইজ এক্সপেক্টেড যে কোনো লেভেলে ক্রিকেট খেলে নাই, তার তুলনায় যে একটা ভালো লেভেলে ক্রিকেট খেলেছে ন্যাশনাল পর্যায়ে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে, সে হি ইজ এক্সপেক্টেড টু বিকাম এ বেটার আম্পায়ার ইন নিয়ার ফিউচার। মানে তার এই জার্নিটা শর্টার হবে, রাইট? আন্ডার এজ, মানে ডিফারেন্ট এজ গ্রুপের যে অ্যাসাইনমেন্টগুলো, হি উইল বি ফাস্ট ফরওয়ার্ড টু। সো তার মানে বিভিন্ন লেভেলে তাকে আম্পায়ারিং করে প্র্যাকটিক্যালি তাকে এক্সামিনেশন এবং অ্যাসেসমেন্ট করে হোয়াটস নেক্সট লেভেল। ইয়েস, অ্যাকচুয়ালি ওই ফার্স্ট থেকে যারা আসে তাদেরকে মোটামুটি 2টা বছর দেখে তাদেরকে, আচ্ছা, যে তারা আর কি কোন লেভেলের তাদের আম্পায়ারিং স্কিলটা ডেভেলপ করছে, বা আসলে ওয়েদার হিজ গট পটেনশিয়াল টু গো আপ, বিকজ ইট নট নেসেসারিলি যে একটা ন্যাশনাল টিমে খেললে ইন্টারন্যাশনাল প্লেয়ার হলে যে ভালো আম্পায়ার হবে, এইটা দেয়ার ইজ নো গ্যারান্টি অ্যাকচুয়ালি। ইটস লাইক ইউ মাইট বি দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস অর ইউনিভার্সিটি অর কলেজ, বাট দেয়ার ইজ নো গ্যারান্টি ওয়েদার ইউ ক্যান বিকাম আ গুড টিচার। ট্রু। সো ইটস লাইক দ্যাট। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, অনেক বড় বড় প্লেয়ার আম্পায়ারিং এসে ভালো করতে পারেনি, একটা সময় গিয়ে তারা দে কুডন্ট গো আপ অ্যাকচুয়ালি। সো ওই 2-3 বছরের মধ্যে আসলে বোঝা যায় যে ওই প্লেয়ারটা কোন ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো এবং ওই এই ক্ষেত্রে প্লেয়ারদের একটা অ্যাডভান্টেজ থাকে। এটা আমি অ্যাডভান্টেজ বলবো না, বিকজ যে অ্যামেচার লেভেলে খেলে এসেছে বা কোনো লেভেলে খেলেনি, হয়তো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বা মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল, বাট ওই প্লেয়ারটা তো অনেক দিন খেলেছে, সেটা ক্রিকেটের মধ্যেই ছিল। তাহলে আমরা যদি একটু ভাগ করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তার উপরে হলো আইসিসি, রাইট? আইসিসি অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা গ্লোবাল মানে অথরিটি লাইক ফিফা ফুটবলে, রাইট? সো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে যে সমস্ত টুর্নামেন্টগুলো হয়, তো লাইক বিগ টুর্নামেন্ট লাইক বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল, এ ধরনের যে টুর্নামেন্ট, এর বাইরে তাহলে এই যে যারা গ্রুমিং করে আসছে 2 বছর বিভিন্ন এজ গ্রুপে, সো তারপর তাদেরকে কোথায় দেওয়া হয়? যেটা হয় কি, আমাদের বেশ কিছু প্যানেল আছে, আচ্ছা, লাইক ট্রেনি প্যানেল, ডিস্ট্রিক্ট প্যানেল, ন্যাশনাল প্যানেল, দেন হচ্ছে এলিট প্যানেল, দেন আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল, রাইট? সো যারা সদ্য পাশকৃত আম্পায়ার তারা থাকে হচ্ছে ট্রেনি প্যানেলে, ওকে। আর যারা ফার্স্ট ক্লাস যারা ন্যাশনাল টিমে খেলেছে তারা সরাসরি ডিস্ট্রিক্ট প্যানেলে চলে যায়, তারা একটা প্যানেল আপগ্রেড, প্রমোশন কাইন্ড অফ থিং। তো এবং ওই সময় যেটা হয় কি, যে অনেকে হয়তো নিচের প্যানেলে থাকতে পারে, বাট ইফ সামবডি ইজ ডুইং সো ওয়েল, হয়তো গ্রেডেশন এক্সাম নিয়মিত হচ্ছে না, তো তাকে অনেক সময় ফাস্ট ট্র্যাক করে দেওয়া হয়। কারণ আম্পায়ারিং আসলে হয় কি, যে যদি 50 জন আম্পায়ারিং শুরু করে, ওই 2 থেকে 3 বছরের মধ্যে খুব বেশি হলে 10 জন লাস্টিং করবে,
আচ্ছা, যাদেরকে নিয়ে ক্রিকেট বোর্ড চিন্তা করতে পারে ইজ গট পটেনশিয়াল টু অ্যাকচুয়ালি রিয়েলি গো আপ। মানে 50 জনে 10 জন এসে 10 জন, আর বাকি 10 জনের মধ্যে ক্রিকেট বোর্ড উইল বি লাইক আনশিওর যে whether they've got potential or not, they need to have some more time, they need to be tested more. সো ওই 10 জনের মধ্যে আবার হচ্ছে গিয়ে তখন দেখা গেল যে আস্তে আস্তে ওই উপরের দিকে উঠতে উঠতে হয়তো 5 জন থাকে, 5 জন হারিয়ে যায় বা সেই লেভেলে হয়তো পারফর্ম করতে পারে না। ওই 5 জন হয়তো গিয়ে ফার্স্ট ক্লাস প্যানেলে they can make it to the first class panel. হ্যাঁ, তখন তারা কোন ধরনের খেলাগুলো, যেটা হয় কি ওই যে এজ গ্রুপ থেকে বা স্কুল ক্রিকেট থেকে পরে গিয়ে যেটা হয় যে রিজনাল এজ গ্রুপে তখন দেওয়া হয়, রিজনাল স্কুল ক্রিকেটে দেন 3rd ডিভিশন আছে, 2nd ডিভিশন আছে, 1st ডিভিশন আছে, তো এইভাবে তারপরে ন্যাশনাল ইয়ুথ চ্যাম্পিয়নশিপ হয় একটা, দেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় জেলাগুলিতে যেটা খেলা হয়। তারপরে হচ্ছে দেন হচ্ছে 1st ডিভিশন লেভেলে, 2nd ডিভিশন লেভেলে যখন যারা খুব ভালো করে দেন আস্তে আস্তে তারা গ্র্যাজুয়ালি প্রিমিয়ার লিগের রিজার্ভ প্যানেলে ইনক্লুডেড হয়। অনফিল্ডে তারা প্রথমে 1-2 বছর করে না সাধারণত, রিজার্ভ প্যানেলে রিজার্ভ আম্পায়ারিং করতে করতে তখন শিখতে দেন হয়তো, এবং তাকে আবার ওই যে অনফিল্ডে কিন্তু আবার এর ঠিক আগের স্তরে খুব ভালো করতে হবে নিয়মিত। ওই রিজার্ভ হিসেবে ভালো করা, অনফিল্ডের আগে প্রিমিয়ার লিগের আগের স্তরটাতে ভালো করে, এই দুটো সংমিশ্রণে একটা সময় গিয়ে তার যদি সেই মানে ক্যাপাবিলিটি থাকে, কম্পিটেন্স লেভেলটা ভালো হয়, তখন সে প্রিমিয়ার লিগে তার ডেবিউ হয়। ক্যাপাবিলিটি এবং স্কিল সেট। এরপরে ফার্স্ট ক্লাস প্যানেলে গিয়ে আস্তে আস্তে প্রথম রিজার্ভ থাকে, দেন অনফিল্ডে ঢোকে। সো এইটা উপরে যত আসতে থাকবে ততই ভেরি টাফ, এবং কম্পিটিশন লেভেল ইজ ভেরি হাই বিকজ অপরচুনিটি ইজ লেস বাট দ্য মানে quantity is so many, so then you have to be in terms of quality very মানে high বা বেস্ট হতে হবে। একটা হলো যে অনফিল্ড আম্পায়ারিং, তুমি যেটা বলছিলে, এখন তো টেকনোলজির যুগ, আমরা দেখি যে টেলিভিশন আম্পায়ার, ডিআরএস আর ইভেন আলট্রা এজ, so many things, so this is also umpiring, right? Yes. So is it a special umpiring or এটা কি তোমাদের এখান থেকেই? আমি একটু পেছনে যাই যে এইটা মনে করা হয় যে যত ভালো রিজার্ভ আম্পায়ার বা 4th আম্পায়ার সে তত ভালো টিভি আম্পায়ারিং করবে বা সে তত ভালো অনফিল্ড আম্পায়ার হবে। যে যত ভালো টিভি আম্পায়ার সে তত ভালো অনফিল্ড আম্পায়ারিং করবে। এখন টিভি আম্পায়ারিং এর কিছু আলাদা স্কিলস দরকার হয়, স্কিলস গুলো একটু ডিফারেন্ট। অনেক আম্পায়ার আছে তারা অনফিল্ডে খুবই ভালো, টিভি আম্পায়ারিং এ সেরকম ভালো না, বিকজ তার টিভি আম্পায়ারিং এর জন্য বেশ কিছু ডিফারেন্ট টাইপ অফ স্কিলস এর প্রয়োজন হয়, কম্পিটেন্সের প্রয়োজন হয়, ক্যারেক্টারিস্টিক্স এর প্রয়োজন হয়। তো এইটা হচ্ছে ইটস লাইক ইউ হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ দ্য টেকনোলজি। তারপর হচ্ছে গিয়ে ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা খুব ভালো থাকতে হবে, কারণ কমিউনিকেশন অন ইয়ার লাইভ। তো এই যে লোকাল ক্রিকেটে ফার্স্ট ক্লাস এবং লিস্টে বলা হচ্ছে আমাদের যে প্রিমিয়ার লিগ খেলা হয় 50 ওভারের, বা আমাদের বিপিএল টি20 হয়, এটাকে লিস্টে টি20 বলে। আর ফার্স্ট ক্লাস আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট 4 দিনের সাধারণত খেলা হয়, এনসিএল, বিসিএল, যেটা কাউন্টি ক্রিকেট হয় আমাদের, বা শেফিল্ড শিল্ড অস্ট্রেলিয়াতে। তো ওই নিচের লেভেল থেকে লিস্টে বা ফার্স্ট ক্লাস লেভেলে ঢোকাটা খুবই টাফ, এবং ফার্স্ট ক্লাস লেভেলের থেকে কম্পিটিশনটা খুব প্রকট না, একটা জ্যাম জট, ওইখানে ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট। যাকে তাকে তো আর লিস্টে বা ফার্স্ট ক্লাস লেভেলে করবে না, ইনক্লুড করবে না, বিকজ ফার্স্ট ক্লাস লেভেলে যে বা লিস্টে লেভেলে যে ভালো পারফর্ম করবে সে তো পরবর্তীতে ইন্টারন্যাশনাল লেভেলের জন্য কি বলে প্রিপেয়ার্ড হবে, বা তাকে সেই লেভেলে চিন্তা করবে। তো ইন্টারন্যাশনাল লেভেলের জন্য ইন্টারন্যাশনাল লেভেলের আগে তো ইমার্জিং প্যানেলে আবার ইনক্লুড করার একটা বিষয় আছে। তো ওইটা বেশি টাফ। কেন টাফ? হোয়াট আর দ্য স্কিল সেট লাগবে, আমরা টাফনেস কিভাবে মেজার করতেছি? ঘরোয়া ক্রিকেটে দেখা গেল যে যদি কারো ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল ভালো নাও থাকে, এবং সে যদি খুব ভালো অনফিল্ড আম্পায়ার হয়, ভালো রিজার্ভ আম্পায়ার, ল অ্যান্ড প্লেকশনে ভালো, তা অনেক সময় তাকে কনসিডার করা হয় ঠিক আছে সে হয়তো ইন্টারন্যাশনাল আম্পায়ার কখনো হবে না, বাট আমাদের ঘরোয়া ক্রিকেটে হি উইল বি ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার্স, তাকে দরকার আছে ঘরোয়া ক্রিকেটে। তো ওই ফার্স্ট ক্লাস বা লিস্টের থেকে যারা ভালো করবে তাদেরকে ওই ইমার্জিং প্যানেল ইনক্লুড করা হয়, যেটা পরবর্তীতে আইসিসি প্যানেল হিসেবে তারা হয়তো ভবিষ্যতে আপগ্রেডেড হবে বা প্রমোটেড হবে। তো ওইটার জন্য যেটা হয় একটু ডিফারেন্ট স্কিলস দরকার হয়। ফার্স্ট হচ্ছে গিয়ে ইংলিশ ইজ মাস্ট, এবং নর্মাল লেভেলের ইংলিশ না, ভালো প্রফিসিয়েন্সি লেভেল হতে হবে, খুবই ভালো লেভেলের, বিকজ ইন্টারন্যাশনাল ওয়েন ইট কামস টু ইন্টারন্যাশনাল ক্রিকেটের হচ্ছে ল্যাঙ্গুয়েজ মাদার টাং হচ্ছে ইংলিশ, আমাদের মাদার টাং বাংলা, ক্রিকেটের হচ্ছে ইংলিশ। So when you talk about international cricket,
ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ইংলিশ হতে হবে দ্য অনলি মিডিয়াম অফ ইউর ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, সো ল্যাঙ্গুয়েজ হতে হবে ইংলিশ। ওই ইংলিশটা আবার যেটা হবে ইন্টারন্যাশনাল মানেই হচ্ছে ইউল হ্যাভ টু ডিল উইথ ফরেন প্লেয়ার্স, ফরেন আম্পায়ার্স, ফরেন ম্যাচ অফিসিয়ালস, ম্যানেজমেন্ট পিপল, ইভেন মিডিয়া কমেন্টেটার্স। হ্যাঁ, তো দেখা গেলো যে তখন তো তাদের সাথে তো মানে ওইভাবে ইফেক্টিভ কমিউনিকেশন করতে হলে তো ওই ইংলিশের স্তরটা হতে হবে খুবই হাই। যদিও আম্পায়ার, কিন্তু দেখা যাচ্ছে এখানে কমিউনিকেশন স্কিল ইজ ওয়ান অফ দি মেজর এরিয়া। নট ওয়ান অফ দি, ফর ইন্টারন্যাশনাল আম্পায়ার্স দিস ইজ one of the top মানে টপ রিকোয়ারমেন্ট। yes তুমি আম্পায়ারিং এ অনেক ভালো, লাইক অন ফিল্ডে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ ফর এক্সাম্পল, লজ এন্ড প্লেইং কন্ডিশনস এ ইউ আর ওয়ান অফ দ্য টপ। তারপর হচ্ছে গিয়ে ম্যান ম্যানেজমেন্ট, কন্ট্রোলিং অফ দ্য গেম লোকালি, বাট তোমার যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল which is needed up to an international level, then you will not be included in the international level. So let's talk about there are some segment আমি যেটা বুঝতে পারলাম, laws and playing condition, তাই না, which is governance, তাই না। ICC is the global actually governing council of cricket, but when it comes to cricket laws, Melbourne Cricket Club MCC লর্ডস যেটা অবস্থিত লর্ডস ওদের হোম গ্রাউন্ড, ওরা হচ্ছে গিয়ে এই মানে কি বলো 2-2.5 বছর যাবত ওরাই হচ্ছে গিয়ে ওই ক্রিকেট লগুলিকে ওই তৈরি করেছে, ওরা অ্যামেন্ডমেন্ট করে, দে আর দ্য ফাদার তাদের একটা ল মেকিং কমিটি আছে এবং তারা ইয়ে করে আর কি, ওই যে লগুলি রিফর্ম অ্যামেন্ডমেন্ট নতুন ইনক্লুড করা। এবং আইসিসি যেটা করে ওই ইয়ে থেকে ল যে এমসিসির যে ক্রিকেট লস থেকে প্লেইং কন্ডিশনস তৈরি করে আবার আইসিসি, যেটার কিছু চেঞ্জ বা মডিফিকেশন থাকে টু রান দ্য ওডিআই ক্রিকেট, টি20 ক্রিকেট, টেস্ট ক্রিকেট অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে একটা হলো যে নিয়ম খেলার জন্য আনুষঙ্গিক এবং মাস্ট, তাই না, নিয়মগুলি যেগুলো টেকনিক্যাল ম্যাটার্স, তাই না, কাইন্ড অফ। মোটা দাগে আর কি লাগে? আমরা জানি কমিউনিকেশন স্কিল লাগছে, আর কি ধরনের ক্যাপাবিলিটিস? অ্যাজ এ হিউম্যান বিং ইউ হ্যাভ টু বি ব্লেসড উইথ দ্য গডস কি বলে ব্লেসিংস, লাইক ইউ নো ইউ গট টু হ্যাভ আ গুড হিয়ারিং লেভেল, হিয়ারিং পাওয়ার, ওকে, অপটিমাম লেভেলের। আমি যদি ইফ আই বিকাম কি বলে হার্ড অফ হিয়ারিং অর ডেফ টাইপের, হ্যাঁ শার্প হিয়ারিং এবিলিটি থাকতে হবে, খুব শার্প। তারপর হচ্ছে আই সাইট 6/6 থাকতে হবে। ইউ মাইট হ্যাভ আ প্রবলেম উইথ দ্য ইউনো নিয়ার ভিশন অর কি বলে যে লঙ্গার ভিশন, নো প্রবলেম, ইউ ক্যান স্টিল ডু আম্পায়ারিং উইথ ইউর গ্লাসেস, নো প্রবলেম। বাট যদি চোখের শার্পনেস, আই সাইটের শার্পনেস ভালো না থাকে, আম্পায়ারিং নট পসিবল। No matter you are the best player in the world, you have played for so many years, but if you want to come to umpiring, these are the hard skill, kind of hard skill. এটা হচ্ছে গিয়ে God gifted, natural. এটার সাথে এটা হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত একটা বিষয়। What about the confidence level, the presence of mind? এই যে আম্পায়ার, এতগুলা মানুষ আম্পায়ার করে, how is that? Then how? এখানে হচ্ছে কি mentally you have to be very very strong, very strong. আমরা বলি ফিটনেস লেভেল দরকার একজন আম্পায়ারের জন্য। ফিটনেস হচ্ছে গিয়ে 2 ধরনের, ফিজিক্যাল ফিটনেস আর একটা হচ্ছে মেন্টাল ফিটনেস, হুইচ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। কোনো ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেসের চেয়ে মেন্টাল ফিটনেসটা, মেন্টাল স্ট্রেংথটা বেশি দরকার ক্রিকেট আম্পায়ারিংয়ে, বিকজ ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং মেন্টালি, বিকজ আম্পায়ারিং ইজ সাচ এ চ্যালেঞ্জিং জব। যতগুলি স্টেক আছে ক্রিকেটে, সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে গিয়ে আম্পায়ারিং করা। তো ওইখানে কনসেন্ট্রেশন, ফোকাস লেভেল থাকতে হবে একদম। সবাই অবজার্ভ করতেছে, তাকিয়ে আছে আম্পায়ারের দিকে, হ্যাঁ, প্লেয়াররা, মিডিয়াস, এভরিবডি। সো যেটা হবে কি গাট ফিলিং এ যেতে হয়, মেন্টাল স্ট্রেংথে ফোকাস, কনসেন্ট্রেশন লেভেল থাকতে হয় একদম 100%। এবং মেন্টাল স্ট্রেংথের কথা এই জন্য বলি যে দেখা গেল যে অনেক প্রেশার থাকে ম্যাচে, স্পেশালি ওয়াইন উই ডু হোম গেমস, হুএভার ডাজ হোম গেমস, একটা প্রেশার থাকে, দর্শকের প্রেশার থাকে, প্লেয়ারদের প্রেশার থাকে, মিডিয়ার থাকে, এখন তো সোশ্যাল মিডিয়ারও প্রেশার। তো যেটা হয় কি যে আমি যদি ভেঙে পড়ি ওই প্রেশারে, তাহলে তো আমি ইন দ্য লং রান ভালো ডিসিশন দিতে পারবো না, অ্যাজ এ আম্পায়ার ভালো হতে পারবো না। সো আমরা কথা বলছিলাম যে আসলে ডিফারেন্ট কোয়ালিটিজ, স্কিল সেট নিয়ে অন দ্য ফিল্ড আম্পায়ারকে যেগুলো হ্যান্ডেল করতে হয়, মেন্টাল স্কিল, মেন্টাল টাফনেস, মানে যাকে বলা হয় অ্যাট্রিবিউটস, হ্যাঁ ওটা।
তো যেটা হয় কি যে মেন্টাল স্ট্রেংথ দরকার হয় বিকজ একজন প্লেয়ার নট এক্সপেক্টেড টু স্কোর রানস ইন এভরি ম্যাচ। বিশ্বের সেরা ব্যাটসম্যান 10টা ম্যাচ খেললে 10টা ম্যাচেই সে সেঞ্চুরি করতে পারবে না বা হাফ সেঞ্চুরি করতে পারবে না। বিশ্বের সেরা বোলার কখনো প্রতি ম্যাচে 5 উইকেট পায় না, 4 উইকেট পায় না। রাইট, ট্রু। জন্টি রোডস ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট এভার ফিল্ডার ইন ওয়ার্ল্ড ক্রিকেট। সেও কিন্তু প্রত্যেকটা ক্যাচ ধরতে পারেনি, প্রত্যেকটা রান আউট সে করতে পারেনি, প্রত্যেকটা ফিল্ডিং সে অ্যাকুরেটলি করতে, কখনো কখনো মিস হয়েছে। আমরা হার্শেল গিবসের সেই ক্যাচের কথা মনে আছে, যে এক সিম্পল ক্যাচ ফেলে দিয়ে সেই ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেল, পুরো অস্ট্রেলিয়া টিম চ্যাম্পিয়ন হয়ে গেল, সেই স্টিভ ওয়ার সেই ক্যাচটা। বাট আমাদের মধ্যে পিপলস পারসেপশন ইজ লাইক দিস, যে একজন আম্পায়ারকে প্রত্যেক ম্যাচে প্রত্যেকটা ডিসিশন রাইট করতে হবে, কারেক্ট করতে হবে। এটা একজন হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না। প্লেয়ারদের কখনো মানে ফেইলিয়ার নিয়ে খুব একটা কথা বলা হয় না, খুব রেয়ার। যদি একজন প্লেয়ার 10টা ম্যাচ খেলে একটা টুর্নামেন্টে, ফর এক্সাম্পল একটা ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপে 10টা ম্যাচ খেলবে একজন প্লেয়ার, সে যদি 4টা-5টা ম্যাচে খুব ভালো করে, সবাই কিন্তু তাকে নিয়ে মাতামাতি করবে, এক্সেলেন্ট পারফরমেন্স দিস এন্ড দ্যাট, হি মাইট এন্ড আপ বিকামিং দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট। 5টা ম্যাচে বাট সে যে 5টা ম্যাচ আর বাকি 5টা ম্যাচে ফেল করলো টু স্কোর রান, সবাই বলবে হি ইজ এ হিউম্যান বিং। তার পক্ষে তো সম্ভব না আসলে প্রতি ম্যাচে রান করা, ট্রু, বা পারফর্ম করা ওই লেভেলে। আমি যদি আম্পায়ারিং করি কোনো টুর্নামেন্টে, আমি যদি 10টা ম্যাচে আম্পায়ারিং করি, আমাকে যদি প্রতি ম্যাচে, আমি কমই বললাম 10টা ডিসিশন দিতে হয়, 100 ডিসিশন দিতে হবে ওই টুর্নামেন্টে, সবাই প্রত্যাশা করে আমাকে 100তে 100টাই রাইট করতে হবে, হুইচ ইজ ইম্পসিবল ফর এ হিউম্যান বিং। ট্রু। সো যেটা হয় যে আইসিসির একটা বেঞ্চমার্ক আছে যাকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং বলা হয়। 90% বা তার উপরে যদি অন অ্যাভারেজ আমি ডিসিশন মেকিং কারেক্ট করতে পারি, সেটাকে বলা হয় এক্সেলেন্ট আম্পায়ারিং। এক্সেলেন্ট আম্পায়ারিং, ইয়েস ইয়েস। এর অর্থ হচ্ছে আমি যদি 10টা ডিসিশন দেই অন অ্যাভারেজ, যদি একটা মিস্টেক করি, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ আ ব্রিলিয়েন্ট পারফরম্যান্স। আম্পায়ারিং। আমি যদি 2টা মিস্টেক করি অন অ্যাভারেজ, গুড লেভেল অফ আম্পায়ারিং। 3টা মিস্টেক করলে আই নিড ইমপ্রুভমেন্ট, এনআই নিড ইমপ্রুভমেন্ট। সো পারফরম্যান্স অ্যাপ্রেজাল সিস্টেম। কেন মেন্টাল স্ট্রেংথ দরকার হয়? যখন আমি ভুল করব, I must show resilience to bounce back, to Instantly. come back instantly. এবং ওইটাকে মনে করতে হবে ইটস হিস্ট্রি, ইটস পাস্ট, I cannot take it back, there is no control, so I'll have to make the next decision correct. So ওইখানে you need to have that kind of mental strength actually to bounce back. It is not easy. Sometimes কখনো critical mistake হয়, কখনো আবার silly mistake হয়ে যায়। যদি সেটা মাথার মধ্যে ঘুরতে থাকে, তখন কিন্তু ইউ আর বাউন্ড টু মেক অ্যানাদার মিস্টেক, অ্যানাদার সিরিজ অফ মিস্টেকস প্রবাবলি। সো এটা খুব ইম্পর্টেন্ট। আর আমাদের যেটা হয় কি, ইন্টারন্যাশনাল লেভেলে বা বিপিএলও দেখেছো যে আমরা যখন আম্পায়ারিং করি, যখন স্টেডিয়াম ভর্তি দর্শক থাকে, নয়েজি অ্যাটমসফিয়ারে, তুমি নিজেও স্টেডিয়ামে গিয়ে আম্পায়ারিং খেলা দেখেছো, আমরা কিন্তু লিটারালি কিছু শুনতে পারি না। আমি যেই টোনে এখন কথা বলছি, যেই পেসে তোমার সাথে যদি মিরপুর স্টেডিয়ামে খেলা হয়, আমি যেমন যে বিপিএল এর সেকেন্ড কোয়ালিফায়ারে আম্পায়ারিং করলাম, তুমি মাঠে ছিলে, পুরো স্টেডিয়াম ভর্তি ছিল, যে এই তুমি কিন্তু আমাকে শুনতে পারবে না, রাইট? অর্থাৎ আমার কিন্তু কান থেকেও নেই, আবার কানের মধ্যে একটা হেডফোন থাকে, ওই যে আমাদের কমিউনিকেশন ডিভাইস, তো অর্ধেক ওই হিয়ারিং পাওয়ার তো শেষ ওই কানের, আর চারিপাশে মাঠের গ্যালারির। এটা তো একটা বোলের মতো, তাই না? তো সাউন্ডগুলি কিন্তু ডিরেক্টেড টু দ্য মিডল। তো যেটা হয় যে আমরা কিন্তু কানে কিছু শুনি না, আমাদের চোখে ডিসিশন দিতে হয়। আমরা কিন্তু একটা অ্যাঙ্গেলে দেখে ডিসিশন দিতে হয়। ক্যামেরা কিন্তু থাকে 34টা অ্যাঙ্গেলে, ক্যামেরা থাকে 24টা থেকে 34টা ক্যামেরার মধ্যে অ্যাটলিস্ট 24টা বা 28টা ক্যামেরা থাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করা। এখন যদি দেখা গেল আমার অ্যাঙ্গেল কোনটা, ফ্রন্ট অন ভিউ, ওয়ান্স ইন এ ওয়াইল, একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি যা দেখি একবার মোমেন্টারিলি শেষ। আমার কাছে আই ক্যানট মানে সি ইট সেকেন্ড টাইম, রিওয়াইন্ড করার সুযোগ নেই। আমি যদি বলি যে আসলে একবার দেখার পর ফার্স্ট বল, সেটা ইন সুইং, আউট সুইং, এটা লেন্থ, হাইট, এটা মানে ভেরিয়েশনস, দোস্ত ইট ইজ ভেরি টাফ, আই এম টেলিং ইউ। যে দেখা গেল আমাদের কি করতে হয়, ডিসিশন মেকিং প্রসেসটা একটু বলি অ্যাজ এ বোলার এন্ড আম্পায়ার। একজন বোলার যখন রান আপ শুরু করে, আমাদের ফোকাসটা থাকে হচ্ছে গিয়ে ওই
হটস্পট বলি আমরা, ওই যে সেট অফ স্টাম্পস ব্যাটসম্যান দেখেন দাঁড়িয়ে আছে, তো এর মধ্যে আমাদের হচ্ছে ওই যে একটা ইনটিউটিভ একটা সেন্স থাকে, বোলার যখন খুব ক্লোজ টু দ্য মানে ডেলিভারি স্ট্রাইক জাম্প দেওয়ার আগে, তখন আমাদের ব্যাকফুট ল্যান্ডিং ফ্রন্ট ফুট ল্যান্ডিং দেখতে হয়। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা কখনো কখনো ইদানিং পাই, ওই যে অটো নোবল টেকনোলজি থাকে, তো তখন আমাদের যদিও দেখতে হয় না, নোবল ডাকতে হয় না অন ফিল্ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচ করলে, কিন্তু আমরা তাও দেখি বিকজ কোথা থেকে সে বলটা করছে। অনেক সময় পিচটা রিটার্ন পিচটাকে সে ইউজ করে, কখনো ওয়াইড অ্যাঙ্গেল থেকে করে, কখনো মিডল থেকে করে, কখনো ক্লোজ টু দ্য স্টাম্পস করে, তার উপর ডিপেন্ড করে কিন্তু বলের পাথটা হবে ডিরেকশন আফটার পিচিং, যে স্টাম্পে হিট করবে কি করবে না। হ্যাঁ, তো আমরা ওটা দেখার পরে দেন ইমিডিয়েটলি আমরা কিন্তু ফ্লাইটটাকে পিক করি বলের, মানে আমরা হাতের দিকে তাকাই না, বিকজ হাতের দিকে তাকালে আবার আমার হেড মুভমেন্ট করা যাবে না, জার্কিং করা যাবে না হেড, আমাদের একদম হেডটাকে স্টিল রেখে এইভাবে দেখতে হয়। সো এর মধ্যে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে সবকিছু হচ্ছে, কিন্তু ওই বল তখন ফ্লাইটটাকে আমরা জাজ করি এয়ার, ওই ফ্লাইট মানে বাতাসের উপর থেকে ধরি আমরা, এয়ারে ধরি, যখন ইমিডিয়েটলি আফটার রিলিজিং দ্য বল বোলার্সের হ্যান্ড থেকে, ওই বলটাকে এয়ারে আমরা আবার জাজ করি সুইং করলো কিনা, কোনো এয়ারে সুইং করলো কিনা, হ্যাঁ, তারপরে আবার বলটা পিচিং কোথায় পড়লো, পিচিং এর আগে এয়ারে সুইং করেছে কিনা, পিচিং এর পরে পিচিং টু ইম্প্যাক্ট, আই এম টকিং অ্যাবাউট এলবিডব্লিউ, কারেক্ট, হ্যাঁ, এই পিচিং থেকে ইম্প্যাক্টের মধ্যে বলের বিহেভিয়ারাল প্যাটার্নটা কি ছিল, ওয়েদার এটা কি মানে এটা ডেভিয়েশন কতটুকু করেছে, ইনওয়ার্ড না আউটওয়ার্ড, তারপর হচ্ছে এর মধ্যে আবার জাজ করতে হয় হাইটটাকে, এর মধ্যে আবার ব্যাটসম্যান কতটুকু ফরওয়ার্ড ছিল, নাকি তার ফ্রন্ট ফুটে কোথায় লাগলো, ব্যাক ফুটে কোথায় লাগলো, সে লাগার পরে স্টাম্প এবং তার যেখানে লাগলো সেখান থেকে দূরত্ব কতটুকু, এবং বলের যেই হাইট, পিচের, আবার এখানে আবার মাথায় রাখতে হয় পিচের প্যাটার্নটা, বিহেভিয়ারাল প্যাটার্নটা, পিচের বাউন্স কেমন, পিচের টার্ন কেমন, ওই পিচে মানে কি বলবো মানে ওই বাউন্স লেভেলটা কেমন হচ্ছে, আবার ওইটা আবার নতুন বলে একরকম হয়, সেমি নিউ বলে একরকম হয়, পুরাতন বলে একরকম হয়, পিচের বিহেভিয়ার সকালে একরকম হয়, দুপুরে একরকম হয়, বিকালে একরকম হয়, রাতে আর একরকম হয়। আবার বল যদি দেখা হলো রাতে খেলা হয়, যদি কুয়াশা থাকে বলের সময় ভিজে যায়, সেই বলের ভিজে গেলে কিন্তু আরেক রকমের বলের বিহেভিয়ার হয়। তো এইগুলি আমাদের সব ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মাথায় ইনপুট দিয়ে দেন আমাদেরকে জাজ করতে হয় ওয়েদার আউট অর নট আউট, এবং আমাদের গাট ফিলিং এ যেতে হয়, মুহূর্তের মধ্যে আমরা ডিসাইড করতে হয়। সো ইটস অন দ্য মেন্টাল স্ক্রিন কাইন্ড অফ থিং, না? ইউ সি এনি প্রজেক্ট, ইউ অ্যানালাইজ, গুডনেস, এবং ওই যে বললাম যদি থাকে নয়েজি ক্রাউড, আমরা তো ব্যাট প্যাটে লাগলো কিনা হালকা, সেটাও আমরা কিন্তু কানে শুনি না, চোখে অনেক সময় বোঝাও যায় না, বিকজ ওই যে সুইং এর অনেক সময় ডিভিয়েশনের ব্যাপার থাকে, তো এই কাটার অনেক সময় কাটার করে বল করে, সো লেগ ব্রেক অফ ব্রেক হয়, কখনো ফ্লিপার, কখনো গুগলি, কখনো আর্ম বল হয়, কখনো টপ স্পিন টাইপের হয়। সো এই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা এত কিছু জাজ করে ডিসিশন দেই, সেইটা আবার রিভিউ নিয়ে তখন আবার আসে টেকনোলজির খেলা। মানে টেকনোলজি ইজ সো শার্প দিস ডেজ, যে ওখানে দেখা গেলো 6 কোটি টাকা দামের ক্যামেরাও থাকে, 6 কোটি টাকা দামের ক্যামেরাও থাকে, উপর থেকে যাচ্ছে, ওই যে আমরা যে ফ্রন্ট অন স্পিন ভিশন যেটা বলি না, তো ওইখানে আবার সফটওয়্যার থাকে বেশ কিছু, আলট্রা এজ, হকাই, তো এই তারপরে অনেক সময় ফ্রিজ করে দিতে পারে, সুপার স্লো মোশনে দেখাতে পারে, রক এন্ড রোল করতে পারে, জুম আপ করতে পারে, একদম হ্যাঁ এক্সপ্যান্ডেড ভিউ। এখন ইউ ক্যান ইমাজিন যে একজন হিউম্যান বিং ফ্র্যাকশন অফ সেকেন্ডে এত কিছু জাজ করলো, 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ সময়, ইটস আ গড গিফটেড মেশিন, ইট ইজ, ইয়েস। এবং সেখানে টেকনোলজিতে রিভিউতে যখন যায়, প্লেয়াররা যখন রিভিউ নেয়, রিভিউতে কত % সাকসেসফুল হয়, সেখানে কিন্তু একটা ইরোর কিন্তু দেওয়া আছে, যে আসলে টেকনোলজিক্যাল ইরোর, যে যখন আম্পায়ার্স কলের বিষয়টা, কারণ ইট ইজ ডিপেন্ডেন্ট অন যে মেশিনের ইরোর, সো থাকতে পারে, সেজন্য তো আম্পায়ার্স কলকে দেওয়া হচ্ছে প্রায়োরিটি। অ্যাকচুয়ালি টেকনোলজি ইজ নট রিগার্ডেড অ্যাজ পারফেক্ট, সম্ভব না, এটা হাইপোথেটিক্যাল ব্যাপার, এটা তো প্রোগ্রামিং, ম্যাথমেটিক্যাল টার্মসের উপরে করে, তো এই হাইপোথেটিক্যাল বিষয়টা কখনোই রিয়েল না। সো ওই জন্য ওইটুকু আম্পায়ার্স কলটা অ্যাডভান্টেজ আম্পায়াররা পায়, যে হিউম্যান বিং এর পক্ষে ওইটুকু অ্যাকুরেট সম্ভব, বিকজ নোবডি নোজ ওইটা কি আসলেই পারফেক্ট কিনা, বিকজ টেকনোলজি ইজ নট পারফেক্ট, হাইপোথেটিক্যাল থিং, আনরিয়াল পারসেপশন, তো দেখা গেল যে ওই এর মধ্যে আমাদেরকে জাজ করা হয়, এবং রিভিউ নিলে কিন্তু বেশিরভাগ সময় আমাদের রিভিউটাই টিকে যায়, প্লেয়ারদের রিভিউ খুব একটা সাকসেসফুল হয় না।
তো এই যে কখনো এই লেভেলে আম্পায়ারিং না করেছে সে কখনো এটা যে কত ডিফিকাল্ট, এটা যে কত কত ডিফিকাল্ট এটা কেউ রিয়েলাইজ করতে পারবে না। ভেরি স্ট্রেসফুল এন্ড প্রেসার কুকিং সিচুয়েশন কাইন্ড অফ থিং। এইটা কেউ কখনো জাজ করতে পারবে না। এমনকি যে আম্পায়ার ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করে দর্শক ছাড়া, এত টেকনোলজি ছাড়া, এত ক্যামেরা ছাড়া এবং এত প্রেশার ছাড়া, সে কখনো রিয়েলাইজ করতে পারবে না যে একটা প্রিমিয়ার লিগের বা ফার্স্ট ক্লাস ম্যাচ করা আর একটা ইন্টারন্যাশনাল ম্যাচ করা, স্পেশালি মানে ওই ইয়াতে নয়েজি ক্রাউডে এনভায়রনমেন্টস এন্ড সিচুয়েশনস, এটা যে কত ডিফিকাল্ট, কত টাফ। এমনকি একটা দেশের ম্যাচে, নিজের দেশের ম্যাচ নিজের মাটিতে আম্পায়ারিং করা, ট্রু, এটা মানে এটা যে ওই লেভেলে আম্পায়ারিং না করবে সে কখনো রিয়েলাইজ করতে পারবে না। অনেকে আম্পায়ারিং এর সমালোচনা করে মিডিয়াতে দেখি, সোশ্যাল মিডিয়াতে, ইভেন কমেন্টেটররা অনেক সময় মন্তব্য করে ফেলে। আমি মনে মনে হাসি যে এটা যদি লোকাল ক্রিকেটে, আমি অনেককে বলি যে আম্পায়ারিং নিয়ে আমি সাধারণত বাইরে কথা বলি না, কারণ মানুষ ক্রিকেটটাই ভালোভাবে বোঝে না, আম্পায়ারিং তো দূরের কথা। তো যদি ক্লোজ কেউ থাকে, যখন একটু কথা বলে তখন বলি যে কাইন্ডলি ওই যে আপনাদের পাড়ায় যখন খেলা হয় টেপ টেনিস বা টেনিস বল ক্রিকেটে 20 ওভারের একটা ম্যাচে আম্পায়ারিং করবেন, একটু দাঁড়াতে হবে, তারপরে এসে আমার সাথে আম্পায়ারিং নিয়ে কথা বলবেন। ইট ইজ ভেরি ইজি টু কমেন্ট ফ্রম আউটসাইড, বাট ওইখানে দাঁড়িয়ে কাইন্ড অফ মানুষ যদি কথা বলতে দাঁড়ায়, সামনে যদি 500 মানুষ থাকে, আমি অনেক কিছু প্রিপারেশন নিয়ে এসেছি, স্টিল আমি কিন্তু ভুলে যাব নার্ভাসনেস। ডেফিনেটলি। সো ওইখানে 50,000, 5 লাখ, 10 লাখ, ডিপেন্ডিং অন কোথায় খেলা হচ্ছে, কোন দেশের মানুষ দেখছে। ইন্টারন্যাশনাল হলে তো কয়েক কোটি মানুষ দেখছে। আমি যেমন এই যখন ভারতের ম্যাচে আম্পায়ারিং করি, ইউ ক্যান ইমাজিন 140 কোটি দেশের 140 কোটি মানুষের দেশ হচ্ছে ভারত। ওখানে তো ক্রিকেট ইজ লাইক রিলিজিয়ন, ধর্মের মতো, তাই না? তো দেখা গেলো ইউ ক্যান ইমাজিন যে বাংলাদেশের ইন্ডিয়ার ম্যাচ করছি, বাংলাদেশে 18 কোটি মানুষ, ইন্ডিয়াতে 140 কোটি মানুষ, এবং এর বাইরেও কিন্তু গ্লোবালি অনেক দর্শক থাকে। মিডিয়া, তাই না? মিডিয়া, ক্রিটিক্স, কমেন্টেটর, প্লেয়ার ইনস্ট্যান্টলি তো প্রোটেস্ট করছে। মোটামুটি 200 কোটি মানুষের একটা ইয়ে থাকে, মানে কাভারেজ থাকে, চোখ না চোখ থাকে না হয়তো, মানে অ্যাটলিস্ট ইন্ডিয়াতে যে খেলাটা যাচ্ছে, বাংলাদেশে হচ্ছে, আবার পাকিস্তানে যাচ্ছে, সেই খেলার ফিডটা লাইভ টেলিকাস্ট হচ্ছে ওখানে, ইয়াতে বিভিন্ন দেশে হচ্ছে, সারা ওয়ার্ল্ডে। তো ওখানে অ্যাটলিস্ট তো এই 200 কোটি মানুষের মধ্যে তো অ্যাটলিস্ট 40 কোটি মানুষ এটা ফলো করে ক্রিকেটটা, আমি আশা করি, যদি ইন্ডিয়া যেই ম্যাচে ইনভলভ। হ্যাঁ, ট্রু। আচ্ছা, এর পাশাপাশি আমরা বুঝলাম যে বাই লজ, রুলস অ্যান্ড রেগুলেশনস, অ্যান্ড দেন কুইক ডিসিশন মেকিং অ্যাবিলিটি, অ্যান্ড দেন হ্যান্ডেলিং ওই সময় যে আসলে যে ফিজিক্যাল স্টেট, একটা যে মেন্টাল স্টেট অ্যান্ড ফিজিক্যাল স্টেট। আমি যদি নার্ভাস হয়ে যাই ইন্টারনালি, আমার ফিজিক্যাল স্টেটও নার্ভাস হয়ে যাবে। সো লেটস টক অ্যাবাউট দ্য কনফিডেন্স, জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ। কারণ প্লেয়ার যদি বুঝে আই এম নার্ভাস, then he will take advantage out of me. Right? How do you manage all of, is it trained? তোমাদেরকে ট্রেন করা হয়, তোমরা কি এখানে কাজ করো, শিখো? কারণ অনেক মানুষ তো বুঝতে হতে পারবে না যে এটা একটা কত বড় একটা স্কিল সেট দরকার ওইখানে স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে। লেটস টক অ্যাবাউট দিস। আমাদের হয় কি যে আমাদের আসলে এই ট্রেনিংটা হচ্ছে চলমান থাকে, কনস্ট্যান্ট, এবং এখানে যেই কথাগুলি তুমি বললে, কনসেন্ট্রেশন, ফোকাস, কনফিডেন্স লেভেল, স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে রেজিলিয়েন্স শো করা, তুমি কিভাবে ডিল করছো, তাই না, প্লেয়ারদের সাথে। তারপরে ম্যান এন্ড ম্যাচ ম্যানেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কন্ট্রোলিং দ্য গেম, মেইনটেনিং দ্য পেস অফ প্লে, কমিউনিকেশন এন্ড কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন, ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট টু সে, হোয়াট নট টু সে, হাউ টু সে, আইনের বাইরে গিয়ে মানে when to jump in, when not to jump in, not to too quickly, not too late, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এগুলি আমাদেরকে না, এগুলি খুব মানে সবসময় স্কিল মানে ডেভেলপমেন্টের জন্য কাজ করা হয়, ট্রেনিং করা হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। লাইক আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যাচ ম্যানেজমেন্ট, ইয়েস, ম্যান অ্যান্ড ম্যাচ ম্যানেজমেন্ট। বিকজ আমি যেমন গতকাল আম্পায়ারিং করছিলাম বাংলাদেশ নারী দল আর অস্ট্রেলিয়া নারী দল। আমি নারী দলে খেলা 8 বছর পরে আম্পায়ারিং করলাম। সো বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে আমার কোনো ইন্টারাকশন ছিল না আগে। আচ্ছা, আর অস্ট্রেলিয়া টিমের কাউকে তো চিনিই না। ওদের সাথে আমি কিভাবে কথা বলছি, কি বলছি, মেসেজগুলি পাস করা, কমিউনিকেশন কোন ভঙ্গিমায় বলা হচ্ছে, ভঙ্গিমায়, তারপরে ইন্টারভিন করা, পেস অফ প্লের ক্ষেত্রে তাদেরকে মানে সেভাবে কন্ট্রোল করা,
মানে ইফেক্টিভ কমিউনিকেশন যেটা হয়, মানে ম্যানেজিং দ্য গেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেমন ম্যাচের মাঝখানে যে প্লেয়ারদের ভিতরে কনফ্লিক্ট লাগে না, স্লেজিং করে বা ইয়া করে, হাউ ডু ইউ হ্যান্ডেল অ্যান্ড ডিল? এটা আমাদের কিছু আসলে টেকনিক আছে যে আমরা তখন হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি না বলে আমরা ক্যাপ্টেনকে ডাকা হয় এবং ক্যাপ্টেনকে মেসেজটা পাস করা, বিকজ হি ইজ রেসপন্সিবল ফর দ্য বিহেভিয়ার অফ দ্য হোল টিম। হ্যাঁ, সো তারও রেসপন্সিবিলিটি আছে টু এনশিওর ফেয়ার প্লে। It's not only on the umpires. So our captain is held responsible actually for any behavior from the team, whoever it is. Then কখনো প্লেয়ার এবং ক্যাপ্টেনকে একসাথে আমরা ইয়ে করি, কমিউনিকেট করি। তারপর তো দেখা যায় অনেক সময় ক্রিকেটার অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়। হ্যাভ ইউ এভার ফেসড এনি সর্ট অফ রুডনেস, ভেরি অ্যাগ্রেশন, কাইন্ড অফ ইজ গোইং টু ফাইট? ইয়েস, যেটা আমাদেরকে ট্রেনিংয়ে যেটা থাকে কি যে একটা প্লেয়ার এজিটেটেড হতে পারে, সে হয়তো হট টেম্পার্ড হতে পারে, বাট আম্পায়ারকে হতে হবে তার উল্টো। আচ্ছা, প্লেয়ার যত বেশি টেম্পার্ড হোক না কেন, আম্পায়ার কোনো শো হিজ ইমোশন লাইক হিম অর দেম। যেটা করতে হবে, আম্পায়ারকে হতে হবে কাম কুল ওয়েতে সেটাকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, এবং উই গট কোড অফ কন্ডাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। আম্পায়ার্স কোড অফ কন্ডাক্ট, নো, প্লেয়ার্স কোড অফ কন্ডাক্ট, প্লেয়ার্স এন্ড সাপোর্ট স্টাফ এবং আম্পায়ারদের কোড অফ কন্ডাক্ট আছে। তো কোড অফ কন্ডাক্টগুলি আমাদের জানা থাকে, তখন আমরা অনেক সময় রিমাইন্ড করে দেই যে ইট কুড লিড টু দ্য সিওসি ব্রিচ, যেটাকে বলে কোড অফ কন্ডাক্ট ব্রিচ। এবং যেটা হয় কি যে আমরা চেষ্টা করি ডিফিউজ করার জন্য তাদেরকে, এবং কাম কুললি। ওইখানেও খুব দরকার হয় হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট স্কিল, খুব খুব ইম্পর্টেন্ট। এবং যদি দেখা গেলো কখনো দেখা হয় যে একটা প্লেয়ার শাস্তি পাচ্ছে, তার হচ্ছে ম্যাচ ফি জরিমানা হচ্ছে বা ম্যাচ সাসপেনশন হচ্ছে বা রেপ্রিম্যান্ড হচ্ছে, তখন আমরা করি কি, মাঠের কোনো বিহেভিয়ার যদি সিওসি ব্রিচ পর্যায়ে চলে যায়, তখন আমরা আবার ওটা রিপোর্ট করি ম্যাচ রেফারির কাছে। আচ্ছা, ওই ম্যাচ রেফারি আবার ওই সিওসি ব্রিচ কোনটাতে আমরা দিলাম, কোন লেভেলে, সে ইনভেস্টিগেট করবে। আচ্ছা, তখন ইনভেস্টিগেট করে, হ্যাঁ, তদন্ত করে যদি দেখে যে ইফ হি ফাইন্ডস গিলটি, তখন সে তার ভার্ডিক্ট দেয়। আসলে কোনো ওই যে ম্যাচ ফি এত পার্সেন্টেজ, হ্যাঁ, এত পার্সেন্ট বা রেপ্রিম্যান্ড করা বা ডিমেরিট পয়েন্ট বা ম্যাচ সাসপেনশন অনেক সময়। তো আমার প্লেয়ার আবার ওইটাকে ওই সাইন করবে কিনা, 3টা ঘর থাকে যে আই অ্যাকসেপ্ট, এগ্রি অর নট এগ্রি, সাইন, আই এগ্রি বাট আমি রিকোয়েস্ট করছি আমার শাস্তির একটু কমানো হোক, তখন সাইন করে আবার তখন ম্যাচ রেফারির কাছে আসে, কথা বলে। অথবা আই ডিসএগ্রি, তখন দে উইল বি কল ফর হিয়ারিং। হিয়ারিং হচ্ছে একটা অফিসিয়াল পারপাস। তারপরে হিয়ারিং এর পরে গিয়ে আবার ইয়ে হয়, কে থাকবে হিয়ারিং এর সাথে? হিয়ারিং এর সাধারণত ম্যাচ রেফারি থাকে, আর হচ্ছে আম্পায়াররা থাকে, এবং ওই ম্যানেজার থাকে, ক্যাপ্টেন থাকে। আচ্ছা, হ্যাঁ, ওই বা যেই গিলটি প্লেয়ার সে, তখন তাদের মধ্যে একটা ইয়ে হয়। স্লেজিং কতটুক লেভেল পর্যন্ত অ্যাপ্রুভড কোড অফ কন্ডাক্টের ভিতরে, বা অ্যাপ্রুভ বলবো না, যে কতটুক স্লেজিং করা যাবে? আমরা দেখি যে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কিন্তু স্লেজিংয়ে সবসময় নানা রকমের কটু কথা। সো হোয়াট ইজ দ্য কোড অফ কন্ডাক্ট? আসলে ক্রিকেট ইজ রিগার্ডেড অ্যাজ এ জেন্টলম্যানস গেম। সেখানে স্লেজিংটা আসলে ইন্ডিভিজুয়াল কাউকে পার্সোনাল অ্যাটাক করে, পার্সোনাল অ্যাবিউজ ক্রিকেটে হচ্ছে গিয়ে এটা অ্যাকসেপ্টেড না। যদি কেউ কখনো করতে চায়ও, আম্পায়াররা ইন্টারভিন করি এবং আমরা ওইটা থামিয়ে দিই। যদি কেউ ডেফিনেটলি ইফ সামবডি ক্রসেস দ্য লিমিট, আমরা তো সিওসি ব্রিচ হয়ে যাবে, তখন তো আমরা রিপোর্ট করি, তার এগেনস্টে লিগাল প্রসিজারে চলে যাই আমরা। তো যেটা হয় কি যে এটা ডিপেন্ড করে হচ্ছে আম্পায়ারিং স্কিলসের উপর ডিপেন্ড করে। যেই দুজন আম্পায়ার অন ফিল্ডে থাকে তারা কিভাবে হ্যান্ডেল করতে পারছে প্লেয়ারদেরকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ নিড টু হ্যাভ এক্সপিরিয়েন্স ফর দ্যাট অ্যাকচুয়ালি। এবং ম্যানেজমেন্ট স্কিল এখানে মানে খুব হ্যান্ডি হিসেবে কাজ করে। এবং এখানে একটা জিনিস আমরা করি, র্যাপো বিল্ড আপ করার চেষ্টা করি প্লেয়ারদের সাথে। যেমন দেখা গেলো কোনো টিম ফার্স্ট টাইম কখনো দেখিনি তাদেরকে, বা ক্যাপ্টেনের সাথে সম্পর্ক তৈরি করা, তার সাথে একটু র্যাপো বিল্ড আপ করলে হয় কি, ইট রিয়েলি ওয়ার্কস ভেরি ওয়েল ওয়েন ইউ আর ডুইং দ্য ম্যাচ। ও আমরা দেখা গেলো যখন নেট প্র্যাকটিসে যাই বা ক্যাপ্টেন্স মিটিংয়ে যাই বা হোটেলে একসাথে লিফটে উঠছি, খাচ্ছি, বা সুইমিং পুলে, জিমে, বা প্লেনে যাচ্ছি একসাথে, তখন হাই হ্যালো করতে থাকি,
মানে একটা স্মাইল আদান প্রদান করা, বা নেট প্র্যাকটিসে গেলে তাদের সাথে একটু কথা বলা, রাইট বা কোনো বোলার নো বল করছে কিনা, বা বোলার বলে স্যার কি বলে যে সি ইউনো মাই ফুট ইজ ওকে, বা আউট নট আউট দেয়া, বা গল্প করা। এতে হয় কি যে র্যাপো বিল্ড আপ করলে হয় কি যে সম্পর্কটা যখন এটা হৃদ্যতাপূর্ণ হয়, সৌজন্যমূলক হয়, তখন মাঠে গিয়ে ক্রাইসিস মোমেন্টে এটা খুব কাজে লাগে, বিকজ ইউ আর নট এ স্ট্রেঞ্জার টু দেম। রাইট ট্রু So, আমরা যেটা করি যেমন লিফটের মধ্যে দেখা হলে হাই হ্যালো, দেখা গেলো লিফটে প্লেয়ারকে আগে বলি যে প্লিজ আফটার ইউ, সে আগে তাকে বের হতে দেয়। আম্পায়ারকে কিভাবে হাউ দে রেসপেক্ট টু দ্য আম্পায়ার, তারা কিভাবে সম্বোধন করে? আচ্ছা, কখনো কখনো স্যার বলে, বা আমাদের দেশে প্লেয়ার অনেক সময় ভাই বলে, কখনো স্যার বলে। বিদেশিরা যদি নাম জানে নাম বলে স্যার বলে, সাধারণত স্যার বলে মাঠের মধ্যে। আবার যদি নাম জানে কেউ, ফ্যামিলিয়ার ফেস, এটা রেপো বিল্ড আপ হয়েছে, অনেকদিন যাবত চিনে, তখন অনেক সময় নাম ধরেও ডাকে বিদেশি প্লেয়াররা। বাট আম্প বলে, বাট স্যার বলে কখনো। দিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। রেসপেক্ট ইজ সামথিং যে ইট কামস ফ্রম ইউর রিয়াকশন এর বিহেভিয়ার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি গুড। সো লেটস টক অ্যাবাউট যে বেশিরভাগ সময় স্যারই বলে আসলে আম্পায়ার। It is very highly regarded, kind of you are the authority on the field. Yes. Whether you do mistake, whether you do right decision, you are owning that. It's not only that, we are the custodian of cricket. Custodian of cricket. Yes, because ক্রিকেটের যে ল অ্যান্ড প্লেইং কন্ডিশনস আছে, সেখানে হচ্ছে গিয়ে আমাদের হাত ধরেই সেটা ইমপ্লিমেন্ট হয়। প্লেয়ার তো খেলে, দুইটা টিম খেলে মাঠের মধ্যে, প্রত্যেকে খেলে তাদের নিজেদের স্বার্থের জন্য, দে ওয়ান্ট টু উইন। একটা থাকে, আমরা থাকি হচ্ছে থার্ড টিম, দিট ইজ কল্ড প্লেইং কন্ট্রোল টিম, পিসিটি। আমরা থাকি হচ্ছে নিউট্রাল টিম। আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু লজ এন্ড প্লেইং কন্ডিশনস খেলাটা হচ্ছে এনশিওর করা, খেলাটা হচ্ছে কিনা। এবং উই ডোন্ট বিলং টু এনি টিম। এটা আমাদের দেশও যদি খেলে, আমাদের দায়িত্বটা হচ্ছে নিউট্রাল। ভুল হতে পারে, সেটা ডিফারেন্ট কেস। আনইনটেনশনাল তো ভুল হতে পারে, হিউম্যান এরর হবেই, স্বাভাবিক। তো ওইখানে কিন্তু নিউট্রালিটির একটা বিষয় থাকে, এবং আমরা কিন্তু আওয়ার আম্পায়ারিং ইজ বেসড অন লজ এন্ড প্লেইং কন্ডিশনস। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে যখন একটা 50-50 ডিসিশন কোনো প্লেয়ার তার চোখ দিয়ে দেখে, সে কিন্তু তার টিমের চোখ দিয়ে দেখে। তার একটা টিম থাকে, বায়াসড চোখ থাকে তার, বিকজ সে তো চাচ্ছে জেতার জন্য, এবং দিস ইজ ন্যাচারাল। অন্য টিম যদি একই জিনিস দেখে 50-50, সে দেখবে তার টিমের স্বার্থের চোখ দিয়ে। সো হি ওয়ান্টস টু উইন। আমরা যখন দেখি, আমরা দেখি নিউট্রাল জায়গা থেকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন তুমি খেলা দেখো বাংলাদেশের, বা কোনো টিম তুমি সাপোর্ট করো, এটা ক্রিকেট হোক, ফুটবল হোক, বা যে কোনো স্পোর্টস হোক, তুমি যখন খেলা দেখবে, তুমি চাচ্ছ জেতার জন্য। Correct. You want everything to come in your way, whether it's right or wrong, makes no difference. Correct. তুমি চাচ্ছ যে ঠিক আছে আম্পায়ার ভুল করুক, আমার পক্ষে আসুক, you will never criticize. Correct. But যদি তোমার বিপক্ষে আসে, you will criticize for lifetime, যদি তোমার টিম হেরে যায়। তোমাদের কাছে এখন তো অনেকগুলা দেখি টুকটাক এই যে যন্ত্রপাতি থাকে, কানে লাগানো থাকে, এখানে থাকে, হোয়াট আর দোজ ইকুইপমেন্টস? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের হচ্ছে কমিউনিকেশন ডিভাইস, যে আমাদের যে নিজেদের মধ্যে যে কমিউনিকেট করতে হবে। একটা ইন্টারন্যাশনাল ম্যাচে, টেলিভাইজ ম্যাচে বা ডিআরএস হোক ম্যাচে, থার্ড আম্পায়ার হচ্ছে গিয়ে, টিভি আম্পায়ার হচ্ছে গিয়ে, হি ইজ দ্য ডিরেক্টর বেসিকলি। সে সব কিছু ডিরেক্ট করে, কন্ট্রোল করে উপর থেকে, সব ধরনের ইনফরমেশন। অনফিল্ড আম্পায়ার, ইয়েস, কাইন্ড অফ অনফিল্ড আম্পায়ার আম্পায়ারিং করে যায় এনিথিং। হ্যাঁ, হি ইজ দ্য ইন্টারফেস বিটুইন দ্য টিভি ডিরেক্টর অ্যান্ড দ্য অনফিল্ড আম্পায়ার্স। এবং যখন রিভিউ আসে, তখন হি বিকামস দ্য ডিরেক্টর অফ দ্য টিভি ডিরেক্টর। Correct. So he controls the TV director. Correct. What to give, what not to give. TV umpire বলে ডিরেক্টর টু ইয়েস ইয়েস। এবং সে কোন অ্যাঙ্গেল চাচ্ছে, কি চাচ্ছে, কোন টুলসগুলি সে চাচ্ছে, হ্যাঁ, সবকিছু কিন্তু সে ডিরেক্ট করে। তার কথার উপর ডিপেন্ড করে কিন্তু ডিরেক্টর আবার তার যে টিম আছে, সেই টিম থেকে আবার সে সাপোর্ট নিয়ে আমাকে ইনপুট, আউটপুট দেয়, আমাকে যে এগুলি দিচ্ছে। আর টিভি আম্পায়ার হচ্ছে গিয়ে লাইক আমাদের যেটা থাকে যে ওই কমিউনিকেশন করা, কখন শুরু হবে খেলাটা, ইকুইপমেন্ট থাকে, ওই যে এটা থাকে হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল থাকে, আচ্ছা, একটা বাটন থাকে বা সুইচ থাকে। যখন আমরা কথা বলি, এখানে প্রেস করে কথা বলি, কানে থাকে একটা হেডফোন। হ্যাঁ, তো এটা আবার আমরা হাতে থাকে একটা কাউন্টার, এটা বল কাউন্ট করতে হয়। তো আমরা যা বলি সেটা আমাদের মধ্যে সবাই শুনি। ওকে, 2 অন ফিল্ড আম্পায়ার্স, 4th আম্পায়ার,
টিভি আম্পায়ার, ম্যাচ রেফারি, এবং আমাদের সাথে একজন ডিআরএস টেকনিশিয়ান থাকে আমাদের রুমে। সে তার কাজ হচ্ছে গিয়ে ডিআরএস এর বিষয়গুলিতে হেল্প করা, অটো নো বল অন্যান্য বিষয় সেও সব শুনছে, সেও শুনছে। হ্যাঁ, তারপরে আমাদের সাথে আবার কখনো কখনো আম্পায়ার কোচ থাকে আচ্ছা ওই 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 রুমে। হ্যাঁ, তো সেও শুনছে। তো মেনলি যেটা হয়, টিভি আম্পায়ার হচ্ছে খেলার শুরুর আগ থেকে শুরুর পর শেষের পরেও তার কাজ থাকে। হি ইজ দ্য বিজিয়েস্ট পারসন ইন এ ম্যাচ। অনেকে মনে করে যে টিভি আম্পায়ার বুঝি বসে থাকে, রিভিউ আসলে তার কাজ না। টিভি আম্পায়ারের কাজ প্রতি সেকেন্ডে। আচ্ছা, আর ম্যাচ রেফারি? ম্যাচ রেফারির কাজ হচ্ছে গিয়া সে যেটা করে, ম্যাচ রেফারি সে হচ্ছে গিয়ে হি ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আইসিসি ইন অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ। আচ্ছা, সে এনশিওর করে যেন সব কিছু স্মুথলি হয় অ্যাকর্ডিং টু লজ অ্যান্ড প্লেইং কন্ডিশনস। তারপর হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট যেন ঠিক থাকে। এবং সে কিন্তু শুধু আম্পায়ারদের মানে ম্যাচ অফিসিয়ালদের না, মানে লিডার না, বা হি ইজ নট দ্য পিসিডি হেড, হি ইজ অলসো মানে কি বলে রিপ্রেজেন্টেটিভ অফ আইসিসি। ওখানে প্রত্যেকটা টিমের কোনো সমস্যা হলে, কি হচ্ছে না হচ্ছে, সিকিউরিটি থেকে শুরু করে ফ্যাসিলিটি থেকে শুরু করে, he looks after all the matters. he actually, yes, anything comes to him and he is the one who will actually, so who is the boss? মানে এই যে there is no boss actually, there is no boss. মানে হায়ারার্কি বা ম্যানেজমেন্ট হায়ারার্কিতে সিস্টেম, ম্যাচ রেফারি হচ্ছে গিয়ে টপ পজিশনে, এবং হি লিডস ফ্রম দ্য বিহাইন্ড, নট ফ্রম দ্য ফ্রন্ট। আম্পায়ার্স আর দ্য ফ্রন্ট লিডার্স, মানে অন ফিল্ড আম্পায়ার থাকে একদম, উই রিসিভ দ্য বুলেটস। সো ফ্রম দ্য তোমরা কাকে গিয়ে রিপোর্ট করো? ধরো এই যে ম্যাচ অফিসিয়ালস, ম্যাচ চলাকালীন, ম্যাচ শেষে, is there a reporting system, reporting mechanism? Actually, we report to the match referee. We report to the match referee actually. এবং আমাদের হচ্ছে ম্যাচ রেফারি হচ্ছে আমাদের পিসিটির হেড, এবং আমরা হচ্ছে রেসিপ্রোকাল রেসপেক্ট নিয়ে কাজ করি। এখানে কোনো বসিং, কেউ কোনো মানে আমি যে বসিং অ্যাপ্রোচ নাই কারো। আমরা ইটস সাচ এন মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, রেসিপ্রোকাল রুলস এন্ড রেগুলেশনস এন্ড হ্যাঁ, এটা উই নো ইচ আদার্স জব, উই রেসপেক্ট ইচ আদার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্রিকেটে হচ্ছে অনেস্টি, রেসপেক্ট, ইন্টিগ্রিটি মোস্ট ইন্টিগ্রাল পার্ট অফ আম্পায়ারিং। এটা ইফ ইউ আর নট অনেস্ট, ইফ ইউ আর নট এ গুড হিউম্যান বিং, ইউ ক্যানট সাস্টেন এজ এন আম্পায়ার, ইউ ক্যানট বি আ গুড আম্পায়ার। অনেক সময় অনেকে বলে যে আম্পায়ার চুরি করছে, আম্পায়ার পক্ষপাতিত্ব করছে, দ্যাট ইজ নট পসিবল। অনেক সময় ভুল হয়ে যায়। রিপোর্টিং করে না টিভি বা ম্যাচ রেফারি তোমাদের প্রত্যেকটা ম্যাচের পারফরম্যান্স? হোয়াট ইজ দ্য প্রসেস? আমাদের প্রত্যেকটা ডিসিশন ইজ স্ক্রুটিনাইজড। ইয়েস, স্ক্রুটিনাইজড এন্ড ইউ নো, শব্দটা ব্যাপক। হ্যাঁ, তার মানে দেখা হয় অনুবীক্ষণ যন্ত্রের নিচে। ম্যাচ রেফারি আমরা প্রত্যেকটা ডিসিশন ম্যাচ রেফারি লক করে। ওকে, একদম ইয়াতে তার একটা আছে, অফিশিয়াল ওয়ার্কবুক কাইন্ড অফ। না ইসে হচ্ছে ইয়াতে অনলাইন লগিং হয়, যেটা সরাসরি আইসিসি চলে যায়, ল্যাপটপে। হ্যাঁ, ল্যাপটপে চলে যায়। মিটস আছে, MIDS নামে একটা বিষয় আছে, ডেটাবেস, ওখানে চলে যায়। এবং আমি যে একটা ওয়াইড দিচ্ছি, একটা বাউন্সার দিচ্ছি, আমি একটা নো বল দিচ্ছি, আমি একটা আউট নট আউট দুইটাই দিচ্ছি, আমি কিভাবে হ্যান্ডেল করছি কোনো কনফ্লিক্ট সিচুয়েশনে, সবকিছু ম্যাচ রেফারি লক করে। এবং সে তার ভার্ডিক্ট দেয় ওখানে, যে সে তার কমেন্টে আবার লিখে যে কারেক্ট অর ইনকারেক্ট। তার মানে ম্যাচ শেষে একজন ম্যাচ রেফারি এটা আম্পায়ারের সমস্ত আমলনামা সাবমিশন হয়ে গেছে, আইসিসির কাছে পাঠিয়ে চলে গেছে অলরেডি। আইসিসি ওটাকে আবার ইভালুয়েট করে। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটা ডিসিশন যে আমরা দেই, এগুলি আবার আইসিসিতে চলে যায় ক্লিপস আকারে, ওকে, প্রোডাকশন থেকে, বা ডিএস টেকনিশিয়ান পাঠিয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিএস টেকনিশিয়ান পাঠিয়ে দেয়, ওটা একটা আর্কাইভে চলে যায়, ওটার অ্যাক্সেস আমাদের আছে। তো ওইটা আবার আইসিসি প্রত্যেকটা ডিসিশনকে আবার তারা অ্যাসেস করে দেন মার্কিং করে। তার মানে ম্যাচ শেষে আম্পায়ার মানে ডিসিশন দিয়েই সব খাল্লাস, ব্যাপারটা সেরকম না। তদন্ত পর্যায়ের মতো ইভ্যালুয়েশন, রেকর্ড, আর্কাইভ, হোয়াট এলস, কিভাবে এই জিনিসগুলো পর্যালোচনা হয়? অনেস্টি, ইন্টিগ্রিটি বলেছি না, কনফিডেন্স, ফোকাস, কনসেন্ট্রেশন, অ্যাকাউন্টেবিলিটি ইজ ওয়ান অফ দেম। আমাদের উইল হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল ফর এভরি ডিসিশন উই মেক, রাইট অর রং। এবং আমরা কিন্তু রিপোর্ট পেয়ে যাই। আচ্ছা, আবার রিপোর্টও দেওয়া হয়? হ্যাঁ, মানে কাইন্ড অফ ফিডব্যাক, নট অনলি ফিডব্যাক, ইলাবোরেট রিপোর্ট। একদম আমি কি করেছি না করেছি, কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কোথায় আমি মিস্টেক করেছি, কোথায় ভালো করেছি। হ্যাঁ, এবং কি ওই যে প্রত্যেকটা ডিসিশনের একটা লক শিটে চলে যায়, ওখানে আবার আমি প্রত্যেকটা ডিসিশনের আবার আইসিসিতে লক শিটে ওই মার্কিং থাকে, কারেক্ট, ইনকারেক্ট, বা ক্রিটিক্যাল ডিসিশন হইলে ওখানে আবার কমেন্ট করে ম্যাচ রেফারি। হ্যাঁ, তো আইসিসি আবার এটা রিপোর্ট আমাদেরকে রিপোর্ট পাঠায়, এবং একটা সময় গিয়ে আমাদের ওই যে পার্সেন্টেজ আবার তৈরি হয়, যে 100টা ডিসিশন দিলে আমি কত % কারেক্ট করেছি। এবং অনেকে বলে যে আম্পায়ারদের শাস্তি হয় না, আসলে শাস্তির বিষয়টা না, মানে যেটা হয় কি ইভ্যালুয়েশন হয় ইন দ্য লং রান। আম্পায়ার যদি ভালো করতে থাকে তাহলে হি উইল বি আপগ্রেডেড,
টু এলিট প্যানেল আম্পায়ার, রাইট? হ্যাঁ, বা হয়তো তার স্টেপ লেভেল থেকে নেক্সট লেভেলে যাবে বা একটু বেশি অপরচুনিটি পাবে, আর যদি খারাপ করতে থাকলে সে নিচের দিকে চলে যাবে। সো এভরি ম্যাচেই তাহলে ব্যাপারগুলো পর্যবেক্ষণ হচ্ছে। প্রত্যেকটা ম্যাচ না, প্রত্যেকটা ডিসিশন। ওয়াও, ডিসিশন কিন্তু নট আউটও একটা ডিসিশন, একটা বাউন্সার দেয়া না দেওয়া একটা ডিসিশন, একটা হেড হাইড ওয়াইড দেয়া না দেওয়া একটা ডিসিশন, একটা বাই লেগ বাই দেওয়া না দেওয়া একটা ডিসিশন। এভরি ডিসিশন এভরি ডিসিশন কাউন্টস। এর বাইরে তোমরা ধরো কিভাবে আচরণ করছো এই ব্যাপারগুলো কি আইসিসি অবজার্ভ করে, মানে তোমাদের বোথ কনভারসেশন অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড? বোথ অন অ্যান্ড অফ দ্য ফিল্ড আমাদেরকে ইভালুয়েট করা হয়, এবং আইসিসির ম্যাচ রেফারি একটা সিরিজের পরে বা একটা টুর্নামেন্টের পরে সে তখন একটা ওভারঅল রিপোর্ট আবার দেয় আম্পায়ার সম্বন্ধে। এটাকে বলে হচ্ছে গিয়ে ইয়াতে মানে ওভারঅল আর কি যে রিপোর্টটা দেয় আসলে। তো ওই রিপোর্টটাতে আমি মাঠের বাইরে কেমন ছিলাম, আমি পাংচুয়াল ছিলাম, আমার বিহেভিয়ার, ম্যানার, অ্যাটিটিউড অ্যাজ এ হিউম্যান বিইং, আমি সোশ্যাল ছিলাম কিনা, আমি সাপোর্ট করেছি কিনা আমার পার্টনারদেরকে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড, তারপর হচ্ছে গিয়ে আমি ওদের সাথে আমি খেতে যাচ্ছি কিনা, শপিংয়ে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, হ্যাঁ, আমি সময় পাস করছি কিনা, আমাদের আসলে প্রত্যেকটা জিনিস ডিটেল দেখা হয়। এখানে ইটস লাইক একজন মসজিদের ইমাম সাহেবকে যেভাবে সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এবং কোনো কিছু ব্যর্থ হতে পারবে না, একজন টিচারের যে প্রফেশনটাকে যেভাবে দেখে, স্টুডেন্ট আর টিচারের মধ্যে যে পার্থক্যটা অনেকটা সেই রকম টাইপের। এবং এখানে ভদ্র হতে হবে, মার্জিত হতে হবে, সভ্য হতে হবে, সম্মান দিতে হবে, সমানুবর্তী হতে হবে, এবং আমার ড্রেস আপ গেট আপও যেন পাঙ্কু টাইপের না হয়ে যায়, সোবার হতে হবে। আচ্ছা, আমি কিভাবে কথা বলছি মাঠের বাইরে সেটাও খুবই, আমি কিভাবে সাপোর্ট করছি আমার কলিগকে, কাদের সাথে কমিউনিকেট করা হচ্ছে, হ্যাঁ, আম্পায়ার কোনোভাবে কি ওই যে লেটস টক অ্যাবাউট যে এই যে দুর্নীতি বিষয়টা, একটা আম্পায়ার বা প্লেয়ার্স একটা কাউন্সিল আছে না এইটা হচ্ছে আইসিসির এন্টি কারাপশন ইউনিট আছে একটা, এবং আমাদের প্রত্যেকের ইন্টারন্যাশনাল আম্পায়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে কোড অফ কন্ডাক্টে সাইন করতে হয় যে আমরা কন্ট্রি টু মানে ইয়াতে মানে আইসিসির ইয়াতে কিছু করব না, মানে যেটা এথিক্সের বাইরে, সেলফ রেগুলেটেড ব্যাপার। হ্যাঁ, না আমাদের একটা উই আর বাউন্ড বাই লস অ্যাকচুয়ালি। আমাদের কোড অফ এথিক্সের সাইন করা আছে, এবং আমরা ইন্টারন্যাশনাল আদালতে আমাদের ফেস করতে হবে যদি আমরা আনএথিক্যাল কিছু করি, এবং ইফ আই এম মানে কি বলে ফাউন্ড গিলটি, আইসিসির যে কোড অফ এথিক্স একটা আদালত আছে সম্ভবত হেগে এটা অবস্থিত, এবং আমার সাইন করা আছে, যদি আমি আলটিমেটলি যদি আমাকে ওখানে ফেস করতে হয় ট্রায়াল, আমার নিজের টাকায় গিয়ে ফেস করতে হবে ট্রায়াল। এমনকি এন্টি কারাপশন ইউনিটে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে কি করতে হবে, কি করতে হবে না, কিভাবে আমরা কথা বলবো, মাঠের বাইরে আমাদের আচরণ কেমন হবে, কনফিডেন্সিয়াল কোনো কিছু কথা বলা, এমনকি আই ক্যান শেয়ার উইথ মাই ওয়াইফ অলসো। এই যে মোবাইল ফোন ব্যবহার করা খেলা চলাকালীন এখন যে বেটিং টেটিং হচ্ছে, অনেক কিছু শুনছি, সো এতে আম্পায়ার ইনভলভ হচ্ছে কিনা, এগুলো কি আইসিসি? এটা যদি আমাকে কেউ অ্যাপ্রোচ করে, আমাকে ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে আইসিসিকে, আইসিসির এন্টি কারাপশন ইউনিটকে, আইসিসির ম্যানেজারকে, আমাদের বিসিবির আম্পায়ার্স ম্যানেজারকে ইমিডিয়েটলি। যদি আমি ফেল করি রিপোর্ট করতে ইমিডিয়েটলি, ইফ আই টেক টাইম, ওইটাও একটা আমার পানিশমেন্ট আসতে হবে। তুমি যদি মানে সাসপিশিয়াস কারোর সাথে কনভারসেশন করো, সেগুলো কি মানে কনভারসেশন বলতে কি, ধরো সামনে আসছো কথা বলছে, দেখা গেল সামহাউ হি ইজ এ ফ্রম ওই টিমের বা যারা এগুলা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত, সো তোমরা কি এগুলা থেকেও কনসিয়াসলি দূরে থাকতে হয়? আমাদেরকে এভাবেই ট্রেন করা হয়েছে যে আমরা ওই রকম কারোর সাথে তো দূরের কথা, আমার বাসায়ও মানে আমরা কনফিডেন্সিয়াল কোনো কথা বলতে পারবো না, বিকজ আমি প্রফেশনাল পার্সন, বাট আমার ওয়াইফ হয়তো আমার প্রফেশনাল পার্সন না, আমার সন্তান না, আমার মা না, আমার ভাই বোন না, হয়তো আমার বন্ধু বান্ধব না, তারা হয়তো কার সাথে এমনি কথা বলছে, সেই মানুষটা হয়তো আরেকজনের সাথে কথা বলো, সে হয়তো কোনো বেটিং এর সাথে বা জুয়ারের সাথে হয়তো কানেক্টেড, এই ইনফরমেশন সে হয়তো নিয়ে হি উইল এনকেশ দ্য ইনফরমেশন, অ্যাকচুয়ালি হি উইল মেক দ্য গুড বেস্ট ইউজ অফ দ্যাট। সো উই আর ভেরি ভেরি কশাস হোয়াট টু টক, হোয়াট নট টু টক। আইসিসি থেকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিষয়গুলো দুই জায়গায় আমাদের সাইন করা কোড অফ কন্ডাক্ট আছে। সো এন্টি কারাপশনের আমরা খুব সতর্ক থাকি। আমরা দেখা গেল যে এই যদি কেউ আমাদেরকে অ্যাপ্রোচ করে, আননোন নাম্বার থেকে যদি কেউ কখনো অ্যাপ্রোচ করে বা কেউ আমাদেরকে করে কোনো বিষয়ে, বেটিং ফিক্সিং,
আমরা তো এটা ডিনাই করবো ইনফরমেশন নেওয়া দেওয়া না, কোনো পারবে না আমাদের কাছ থেকে নিতে। তুমি কোনো আম্পায়ারকে কখনো দেখবে না এটা খেলার আগে পরে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা আছে কিছু আছে, আমরা খুব লিমিট করে রাখি। উই বিকাম ভেরি ভেরি কেয়ারফুল, স্পেশালি কোনো আননোন নাম্বার কল আসলে বা মেসেজ তো না, যদি ওইরকম টাইপের কোনো মেসেজ আসে আই এম বাউন্ড টু গিভ দ্যাট নাম্বার টু আইসিসি ওকে এন্ড বিসিবি। ওকে কোন নাম্বার থেকে এসেছে, কে কল করেছে, কি বলেছে, ওই মেসেজের স্ক্রিনশট সব পাঠিয়ে দিতে হবে। আমি যদি একটা মানে 24 ঘন্টার মধ্যে যদি এটা না ইয়ে করি বা ইমিডিয়েটলি, ইট শুড বি ইমিডিয়েটলি, যদি আমি লং মানে সময় পরে করি বা যেটা 2-3 দিন পরে হেয়ারলি করে 7 দিন পরে করলাম, আই উইল বি পানিশড। ডিমেরিট পয়েন্টস নো 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 নো, আমার এগেইনস্টে ইয়ে করা হবে, ইনভেস্টিগেশন করা হবে। এবং এটা হচ্ছে কন্ট্রারি টু দা মানে কি বলে মানে ইয়াতে ওই যে কোড অফ কন্ডাক্ট অ্যান্টি কারাপশন, আই মাস্ট রিপোর্ট ইমিডিয়েটলি। তার মানে একজন আম্পায়ার কি হতে হবে সুশৃঙ্খল, সেলফ ডিসিপ্লিনড, অনেস্ট, ডিসিপ্লিন, নলেজেবল, স্মার্ট। ইলিগাল কিছু করবে, ইউ হ্যাভ টু বি স্ট্রিট স্মার্ট, নট অনলি স্মার্ট, স্ট্রিট স্মার্ট। আইকিউ হতে হবে খুব শার্প, প্রেজেন্স অফ মাইন্ড হতে হবে খুব প্রেজেন্স অফ মাইন্ড মানে মাইন্ডফুলনেস, রিঅ্যাকশন লেভেল থাকতে হবে ভেরি ভেরি স্পন্টেনিয়াস। আদারওয়াইজ করতে পারবে আম্পায়ারিং নর্মাল লেভেল, বাট ইন্টারন্যাশনাল লেভেলে ওয়ান ইট কামস টু ইন্টারন্যাশনাল লেভেল, বিকজ আমি বাংলাদেশে হয়তো বেস্ট অফ দ্য বেস্ট হয়ে এখন 4 জনের মধ্যে আছি, তাই না? যখন আমি বিদেশে কোনো অ্যাসাইনমেন্টে যাই, ওখানে তো সারা ওয়ার্ল্ডের বেস্ট অফ দ্য বেস্ট আম্পায়ারদের সাথে আমার কম্পিটিশন। কারেক্ট। ওখানে যদি আমি তাদের লেভেলে তাদের সাথে কম্পিটিশন করে উপরে না উঠতে পারি, ভালো কিছু না করতে পারি, বাংলাদেশের দেখা সবাই প্রত্যাশা করে আমাদের আম্পায়ার বিশ্বকাপে আম্পায়ারিং করবে, যেটা সৈকত ভাই ফার্স্ট টাইম করেছে। আমাদের আম্পায়ার এলিট প্যানেলে যাবে অন্যদের মতো, অন্য দেশের আম্পায়ারদের মতো আমাদের আম্পায়াররা বিদেশের সিরিজগুলি করবে। তো সেটার জন্য তো আমাকে বেস্ট অফ দ্য বেস্ট হতে হবে। এবং এখানে তো যে অস্ট্রেলিয়ার যে আম্পায়ার আসবে, যে ইংল্যান্ডের যে আম্পায়ার, তার মাতৃভাষাই ইংলিশ। যে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের যারা মানে দীর্ঘদিন যারা আগে আম্পায়ারিং এ খুব ভালো করেছে, তাদের একটা অনেক অনেক বড় হিস্ট্রি আছে আম্পায়ারিং এর, এনলিস্ট হিস্ট্রি। বা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউ ক্যান ইমাজিন আমাকে এখান থেকে ওখানে গিয়ে ওই সমুদ্রের মধ্যে আবার আমাকে কম্পিটিশন করে বেস্ট অফ দ্য বেস্ট হলেই না আমি বেস্ট 16 জনে থাকবো, 14 জনে, 12 জনে থাকবো। কারেক্ট, হ্যাঁ, কারেক্ট। ইট ইজ নট ইজি। এই যে গত ওয়ার্ল্ড কাপে আমাদের দেশ থেকে শরফুদ্দৌল্লা সৈকত, উনি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে আম্পায়ারিং করলো। এবার ফার্স্ট টাইম অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ান অফ দ্য আম্পায়ার বাংলাদেশ থেকে সেও অফিসিয়েট করেছে, তাই তো? সো তার মানে এই যে বাংলাদেশের আম্পায়ার এখন ওয়ার্ল্ড কাপ টু অস্ট্রেলিয়ার মাটি বা ওয়ার্ল্ড মানে আমি যেটা বলবো যে টপ অফ দি ক্রিকেট গেমে তারা অফিসিয়েট করছে, ম্যাচ অফিসিয়ালস হচ্ছে। তার মানে স্কোপটা দিনকে দিন বাড়ছে। তো এই জায়গাটাই অ্যাজ এ আম্পায়ার হিসেবে ক্রিকেট এই যে ক্যারিয়ারের ডাইনামিক্সটা আমাদের সামনে কি নতুন দিগন্ত নিয়ে আসছে বা নতুন অপরচুনিটি নিয়ে আসছে, সেজন্য কিভাবে রেডি হতে পারে